স্পেশাল সময়, স্পেশাল মুহূর্ত আমাদের সবার সাথে সেলিব্রেট করার জন্য। তো আমি আসলে এখন বেশি কথা বাড়াবো না আজকে, যেহেতু আজকে আমাদের সবার অনেক অনেক কথা বলার আছে। আমি চলে যাব রূপসা আপু। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আজকে আমাদের মেন্টর, সবারই এখানে মেন্টর প্লাস আমাদের এই গ্রুপের কোচ জান্নাতুল আপুর, আপনারা জানেন একটা বিগ মাইলস্টোন আপু করেছে। তো প্রথমে আপুর জন্য আমরা সবাই একটা হাততালি দিই, সবাই মিলে। থ্যাংক ইউ আপু, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে যে আপনি সময় দিচ্ছেন। এখানে আমরা আসলে আপুকে নিয়ে আজকে লাইভটা করব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রূপসা, আছি বেলজিয়ামে, 17 বছর। আমার ফ্যামিলির সঙ্গে আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি, এর পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি। যার হাত ধরে আমার বিজনেসে আসা সে হচ্ছে আমার প্রিয় এবং আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপু। তো আমার এবার আমি চলে যাচ্ছি নাহাশামি আপুর কাছে। নাহাশামি আপু, আপনার নাম পরিচয় প্লাস আপনার কোশ্চেনটা আপুকে করবেন, ঠিক আছে? নাহাশামি আপু। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, যারা এখন দেখবেন এবং পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি নাহার শাম্মী, আমি ইতালির রোম শহরে থাকি দীর্ঘ 5 বছর যাবত আমার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ 2 কিডস। আমি একটা ফুল টাইম জব করছি এবং তার পাশাপাশি 1.5 বছরেরও বেশি সময় ধরে এই ডিজিটাল বিজনেসটা রান করতেছি। তো আমি আর আসলে যার হাত ধরে বিজনেসে আসা, তিনি হচ্ছেন আজকে আসলে যিনি আমাদের গেস্ট, যার জন্য আজকে আমরা আসলে এখানে ডিজিটাল বিজনেস স্পেসটা খুঁজে পেয়েছি এখানে। তো আমি আসলে খুবই অনার ফিল করছি আপুকে মানে একটা কোয়েশ্চেন করতে পারবো এর জন্য। সেটা হচ্ছে যে আমি প্রথমে আপুর কাছে জানতে চাইবো যে আপনার ডিজিটাল বিজনেসের যাত্রা কবে শুরু হয়েছিল এবং শুরুতে আপনার জীবনে আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এটা নিয়ে যদি আপু একটু বলেন। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপুদেরকে এত কথা বলার জন্য, কংগ্রেচুলেশনের জন্য। আর অবশ্যই জিনাত আপু, রূপসা আপু এবং সব আপুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। সো অ্যাকচুয়ালি আসলে এই একটা যে মাইলস্টোন আমি অ্যাচিভ করছি, এটা আসলে আমার এখনো বিলিভ হচ্ছে না যে এটা ট্রুলি করছে। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় 18 বছরের বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছি। আমার ফ্যামিলির সাথে আমার 2টা বিউটিফুল কিডস আছে এবং আমি এই তো আগে এখানে জব করতাম। সো এখন হচ্ছে যে এই বিজনেসটা ফুল টাইম রান করছি। গত 3.5 বছর ধরে আমি এই বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। আমি এই জন্য এখন আসলে এই বিজনেসটা আমার জীবনে এত বড় একটা বিগ ব্লেসিং, যে কারণে আসলে আমি এখন নিজেকে একজন বিজনেস এন্টারপ্রেনার হিসাবে পরিচয় দিতে এবং বিজনেস কোচ হিসেবে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার খুব ভালো লাগে যে আমি একজন এন্টারপ্রেনার, যেভাবে আমি আমার ফ্যামিলি বা আমার সবকিছু মিলাই আমি নিজেকে সাপোর্ট করতে পারছি, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি এবং তার সাথে সাথে আমি এই যে এত সুন্দর সুন্দর আপু ভাইয়াদের সাথে কাজ করতে পারছি, এটা আমার একটা ব্লেসিং আমি মনে করি। তো আসলে নাহার আপুকে থ্যাংক ইউ আপুর কোশ্চেনের জন্য। সো আমি যদি আসলে এটা বিগ একটা কোশ্চেন, তারপরে হয়তোবা আমি যতটুকু পারি খুব শর্ট করে বলার চেষ্টা করব, যেহেতু আপুরা আজকে এক ঝাঁক কোশ্চেন নিয়ে আমার সামনে আছেন। আজকের লাইভটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে সাধারণত আমরা যে লাইভগুলো করি আমাদের বিজনেসের বিষয়গুলো আসলে সবার সামনে উঠাই ধরার জন্যই আমাদের এই চেষ্টা থাকে। কারণ হচ্ছে যে আমরা আসলে আমাদের যে ওয়েবিনারগুলো ইংলিশে থাকে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে তো অনেকের পক্ষে আসলে বোঝা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমরা বাংলায় লাইভ করি যাতে একজন বুঝতে পারে। বাট আজকের লাইভটা কেন ডিফিকাল্ট, সরি মানে ডিফারেন্ট আর কি, এই জন্য ডিফিকাল্ট আমার জন্য, কারণ এতগুলা কোশ্চিন এই জন্য ডিফারেন্ট যে আজকে সাধারণত আমরা সবাই যখন লাইভ করি একজন আরেকজনকে কোশ্চিন করি বা একজন হোস্ট থাকে আর সবাই কোশ্চিনের অ্যান্সার দেয়। আজকে সবাই হোস্ট, আমি একা শুধু অ্যান্সার করবো। সো এইটা আর কি। তো যাই হোক, আপুর কোশ্চিনে আসি যে আমার এটা যাত্রাটা কিভাবে হয়েছিল। অ্যাকচুয়ালি
আমি তো এখানে আসার পর ইতালিতে আসার পর অবশ্য আমার জন্য খুব বিগ চ্যালেঞ্জ ছিল, যেহেতু ভাষা শিখতে হবে। এটা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকে। বিকজ দেখেন যে আসলে একটা নতুন ভাষা, যেটা আসলে সবার জন্য ডিফিকাল্ট। এটা ইংলিশ কিন্তু আমরা মোটামুটি যারা বাংলাদেশে বড় হয়েছি, তাই না? আমরা পড়াশোনা করেছি, সেখানে আমরা ইংলিশটা অনেকেই জানি। কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। সো তারপরেও আমি আলহামদুলিল্লাহ সেটাকে অ্যাচিভ করতে পারছি। আমি এখানে আসার পর দেন ল্যাঙ্গুয়েজ শিখি আগে, মানে নিজেকে আসলে কিছু করার জন্য এবং এস্টাবলিশ করার জন্য এবং নিজে একটা আর্নিং করার জন্য, এটা সবসময় আমার একটা চেষ্টা সবসময় ছিল। যে কারণে আসলে ভাষাটা নিয়ে এখানে অনেকে আসলে ভাষা নিয়ে অত চিন্তা করে না বা শিখেও না বা পারেও না, বাট আমার শেখার টার্গেট ছিল যে আমার পড়াশোনা শেষ করতে হবে এবং হচ্ছে যে আমাকে এই ভাষাটা শিখতে হবে, আমার নিজের পায়ে নিচে দাঁড়াইতে হবে, এরকম একটা টার্গেট ছিল। এমন না যে আমার ফ্যামিলিকে দেখতে হবে বা এরকম কিছু না, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা বা নিজে একটা কিছু করা, সেটার জন্য। দেন আমি তখন এই তো ভাষা শিখে পড়াশোনা করি এবং এখানে আমি হচ্ছে একটা জবও করি, বেশ কয়েক জায়গায় জব করি। তো এগুলো করার পর দেখা যাচ্ছে যে একটা সময় এসে আমার যখন বেবিরা হয়, তখন আসলে সিচুয়েশনটা চেঞ্জ হয়। বাচ্চাদের সাথে থাকা আমার কাছে আসলে মনে হয়েছে যে আমার বাচ্চাদেরকে সময় দেওয়াটা আমার জন্য জরুরি, কারণ বাবা মা দুজনকেই পাবে না, এটা আমি মেনে নিতে পারি না। আর আসলে ওদের যে ছোট ছোট শৈশবের বিষয়টা বাচ্চাদের, এটা আমি খুবই ফিল করি, খুবই আমি চাইনি মিস করতে। আমার কাছে খুব ভালো লাগে এমনি বেবিদেরকে। সো আমি চাইনি যে আমার বাচ্চারা এই সময়টা হচ্ছে আমাকে মিস করুক বা আমি ওদের এই শৈশবটা মিস করবো না। এটা তো আর কখনো আমি পাবো না ফিরে, তাই না? টাকা আসবে কিন্তু এই শৈশবটা আমি পাবো না। সো আমার আইডিয়াটা ঠিকই ছিল, তখন আমি ওইটা ওদেরকে সময় দিছি। বাট এখন তো ঠিকই টাকা আসছে, এটা তো সত্যি। তো আমার ধারণাটা আসলে মিথ্যা ছিল না। তো যাই হোক, তখন হচ্ছে যে আমি আসলে যখন দেখলাম যে বেবিদের সময় দিতে হবে, আমি জব ছেড়ে দিই, জব কুইট করি। দেন আমি খুঁজছিলাম যে কিছুদিন আসলে বাসায় থাকার পর ভালোই লাগতো। যখন আসলে এতদিন জব করার পর, প্রায় ১০ বছর জব করার পর যখন কেউ জব ছেড়ে দেয়, অবশ্য ফ্রিডম লাইফ একটা ভালোই লাগতেছিল, যে কিছু করার নাই, একটা বন্ডিং এর মধ্যে ছিলাম, যে এই সময় একটা কাজে যাওয়ার টেনশন একটা তো এগুলো আর নাই। তো সত্যিই ভালো লাগতেছিল। মানে এত একটা ফ্রি বার্ডের মতো আমি উঠতেছিলাম, এরকম একটা অবস্থা। দেন যখন দেখলাম যে কিছুদিন পর আস্তে আস্তে একটা সময় আসলো যে আর ভালো লাগে না, বেবিরা যখন দুইজনই স্কুলে যাওয়া শুরু করলো, তখন দেখলাম যে সকালবেলার সময়টা আমার টোটালি ফ্রি। আমি আসলে আর ভালো লাগতেছিল না, সত্য কথা। আর হয়তো ওই যে মানে নিজে কিছু করে মানে অভ্যস্ত এবং নিজের একটা ইনকাম ছিল, সেটা একটা অভ্যস্ত ছিলাম। তো একটা পর্যায়ে এসে আর ভালো লাগছিল না, তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে একটা কিছু করতে হবে। দেন আমি খুঁজতেছিলাম, যেহেতু আমি বাইরে যেয়ে আর কাজ করব না। আমাদের এখানে তো আসলে ডিফিকাল্ট, অনেকেই জানেন যে আসলে ইউরোপে মেয়েদের জন্য যেকোনো কাজ করা ডিফিকাল্ট। অনেক বিষয় আছে, যেমন হচ্ছে হালাল হারামের একটা বিষয় আছে। তারপর কাজের টাইমিং এর একটা বিষয় আছে। আমি অফারও পেয়েছিলাম ভালো একটা সেলারির, আমি যে এক্সপেরিয়েন্স আমার ছিল। বাট আমাকে ওদের টাইম মতো চলতে হবে। ওটা আমার পূর্ণ কাজ করতে হবে। সো আমি আসলে তখন অ্যাকসেপ্ট করি নাই, অনেক কিছু অ্যাকসেপ্ট করি নাই। না করে তখন আমি খুঁজতেছিলাম যে বাসায় থেকে কিছু করা যায় কিনা। তো অনেক কিছু ট্রাই করছি। দেন তারপর অনলাইনে ট্রাই করার চেষ্টা করলাম। কারণ করোনার পরে দেখলাম যে অনলাইনটা আসলে অনেক কিছু, যেমন এখানে আমি ১ম এ একটা ট্রাই করছিলাম যে এখানে বাসায় বসে কিছু কাজ করে দেওয়া, দেন ওরা আমাকে পেমেন্ট করবে। তো ওইটা অনেক ডিফিকাল্ট ছিল। মানে কাজ করতে করতে বাসাও নোংরা হতো এবং হচ্ছে যে অনেক ডিফিকাল্টও ছিল। অনেক সময় নিয়ে করা লাগতো। সো দেখা যাচ্ছে যে ওটা করতে গেলে যে পরিমাণ আমি পরিশ্রম করতেছি, সেই তুলনায় টাকা খুবই, খুবই সামান্য। তারপরে মনে হলো যে ঠিক আছে, যেহেতু করোনার পর দেখলাম যে অনলাইনটা এত বেশি অ্যাক্টিভ এবং অনলাইনটা তখন অনেক মানুষ অনলাইনে কাজ করছে, ইনকাম করছে, ভালো একটা আর্নিং করছে। বাংলাদেশে বসে মানুষ ব্লগিং করে, ফুড ব্লগিং এটা সেটা করে অনেক ভালো একটা ইনকাম করছে। সো আমি ভাবলাম যে কেন না এদিকে ট্রাই করি, এবং ফ্রিল্যান্স করেও মানুষ ইনকাম করছে। তো যদিও ওই বিষয়গুলো আমার খুব একটা ধারণা ছিল না, যদি আমি অনলাইন এর আগেও কাজ করছি, বাট এটা ছোটখাটো ছিল। কিন্তু মূলত হচ্ছে যে আমার ফ্রিল্যান্স বা এগুলো নিয়ে আসলে বিন্দুমাত্র ধারণা ছিল না। কখনো আমি করি নাই। বাট তারপরে আমি ট্রাই করছি, চেষ্টা করছি এখানে কিছু একটা করার। YouTube দেখে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে দেন আমার অনেকগুলো অ্যাকাউন্টও ছিল বিভিন্ন জায়গায়, Upwork, Fiverr, অনেকে ছিলেন হয়তো এগুলা। বাট যখন দেখলাম যে আসলে
এগুলাতে আসলে আমার অনেক ডিফিকাল্ট। আমাকে হেল্প করার কেউ নাই। আমি কিভাবে আগাবো, সামনে কিভাবে যাবো, অনেক সময়ের ব্যাপার। এবং জানেন তো ফ্রিল্যান্স করতে গেলে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়, যেটা আমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছিল। প্লাস হচ্ছে যে যখন আমি ইউটিউব নিয়ে কাজ করতে শুরু করলাম, দেন ওইটাও ডিফিকাল্ট, ভিডিও মেক করা, বাইরে যেমন ব্লগিং এর কাজ শুরু করলাম, দেন ওখানে দেখলাম যে অনেক ডিফিকাল্ট, বাইরে যেতে হবে, সময় নাই, এটা নাই সেটা নাই, বাইরে যে কাজ করতে হবে। আবার সেই ইউটিউবের ভিডিও তো আসলে ফেসবুকের মতো না, জাস্ট একটা ভিডিও করে পাশে মিউজিক লাগাই দিয়ে দিলাম। ইউটিউবের ভিডিও করতে গেলে আপনাকে থাম্বনেল করতে হবে, সেটা ডিজাইন করতে হবে, কাটিং করতে হবে, ভয়েস অ্যাড করতে হবে, অনেক অনেক কাজ। আবার আপনি এতটুকু বলবে, কপিরাইট হয়ে গেলে আরেক ঝামেলা। তো এগুলো দেখে আমি দেখলাম যে বেশ ডিফিকাল্ট। এবং একটা পর্যায়ে এসে তারপরেও আমি ট্রাই করছিলাম, যেহেতু আর কোনো রাস্তা তো তখন ছিল না আমার হাতে। দেন আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে, ওকে আমি এখানে দেখলাম যে ইউটিউব নিয়ে একটা কোশ্চেনও থাকে, যেটা হালাল হারামের একটা বিষয় এখানে থাকে। সো তখন আমার টেনশনটা আরো বেশি বেড়ে গেল যে আমি এত কষ্ট করে একটা জায়গায় কাজ করব, ইনকাম করব, পরবর্তীতে দেখব এটা দিন শেষে এই দুনিয়ার জন্য আমার জন্য হচ্ছে না, আবার ওই দুনিয়াতেও শেষ। সো এই একটা থিঙ্কিং আমার মাথায় আসলো, এবং আমি মন থেকে আমার এটা হচ্ছিল যে আমি যদি আল্লাহর জন্য ছেড়ে দিই এটা, তাহলে এর থেকে বেটার কিছু আমি ইনশাল্লাহ পাবো। তো আল্লাহ তো বলছেন, তো আমি ছেড়ে দিলাম। ইউটিউবের জন্য আমি বেশ, মানুষ বলে যে ইউটিউব করতে নাকি খরচ লাগে না, এটা লাগে না, ওটা কিন্তু লাগে। আপনি যদি একটা ভালো ভিডিও করতে চান, ভালো একটা ক্যামেরা লাগবে, অন্তত মোবাইল ক্যামেরা হলে ভালো একটা মোবাইল লাগবে, আপনার একটা ভালো একটা ল্যাপটপ লাগবে। সো আমি কিন্তু এগুলোর পেছনে খরচ করেছিলাম। শুধু ডিএসএলআরটা কিনতে চাইছিলাম, বাট ওইটা পরে আর কেনার প্রয়োজন হয়নি, বেঁচে গেছি। তো যাই হোক, এভাবে আর কি করতেছিলাম। তো দেন যখন দেখলাম যে এরকম, তার 1.5 থেকে 2 মাস পরে কিন্তু আমি এই বিজনেসটা পাই। তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য ট্রু, যে আল্লাহ বলছেন আল্লাহর জন্য যদি আমরা কিছু ছেড়ে দিয়ে চাইতে বেটার। আমি এখন বুঝি যে হ্যাঁ, এটা বেস্ট ডিসিশন ছিল আমার লাইফের, যে আমি বিজনেসটাকে তখন পাই। আমি আমার মেন্টরের অ্যাড দেখে, যেভাবে এখন সবাই আমাদের অ্যাড দেখেন, সো আমাদের কাজটা তো হচ্ছে মূলত মার্কেটিং করা। সো আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং করি। দেন এটা তখন আমি পেলাম, এবং আমি আর আসলে চিন্তা করি নাই, আমার কাছে ভালো লাগছে, এবং আমি যখন দেখে বুঝলাম যে হ্যাঁ, এটা আমার জন্য পারফেক্ট, সো আমি শুরু করলাম বিজনেসটা আলহামদুলিল্লাহ। এবং আপুর যে বললো যে জীবনের যে কি কি পরিবর্তন মনে হয় নাকি, এটা একটা ছিল আসলে জীবনের পরিবর্তন। আপু একটা কোশ্চেনটা আমি অবশ্য পরে মিস করে ফেলছি, কোশ্চেনটা আপু সেকেন্ড দেন। মানে এটাই ছিল আমার শুরু আর কি বিজনেসের। এবং কারণটা ছিল এই যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, বাচ্চাদের সাথে থাকা, বাচ্চাদের সময় দেওয়া, হ্যাঁ, এবং নিজে কিছু আর্নিং করা, এটাই। আপু যে কোশ্চেনের অ্যান্সারটা আপনি অলরেডি মানে দিয়েছেন, যে আপনার লাইফে শুরুতে যে চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন হ্যাঁ এই হ্যাঁ, বিজনেস হয়ে আসার আগে। যাচ্ছে আপু এখানে হ্যাঁ, আসলেই। জি। সো অনেক কিছু থাকে, বাট এত কিছু তো আসলে বলা সম্ভব না, বলতে গেলে বিগ হয়ে যাবে। সো যা, এটাই আর কি আমার শুরুটা বলতে গেলে। জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। নাহাশামি আপু একটু মনে হয় থ্যাংক ব্যস্ত ইউ। আছেন। আপনাকে থ্যাংক ইউ। জি নাহার আপু। আপু আপনি মনে মিউট করা, আই থিংক। মিউট আপু। ও আচ্ছা, যাই হোক, সরি আপু। তো আমার শেষে যে কোয়েশ্চন সেটা ছিল যে শুরুর দিকে আপুর কি কি আসলে প্রবলেম ফেস করতে হয়েছিল? না, এটা হচ্ছে বিজনেসের প্রবলেম। আচ্ছা, সো ও আসলে বিজনেসের প্রবলেম বলতে, যে প্রথমে যখন আমি বিজনেসে ঢুকি তখন তো আসলে এত অ্যাড ছিল না। প্লাস হচ্ছে বলতে গেলে বিজনেসে যখন আমি ঢুকি ইউরোপের মধ্যে আমি ফার্স্টের দিকে ছিলাম একদম, যখন আসলে কেউই তেমন ছিল না। একজন দুজন আমাদের সাথে জয়েন করছিল সেই মুহূর্তে, বাট একই সেম টাইমে আসলে কেউ ছিল না যে মানে হচ্ছে যে কোনো বাংলাদেশি আর কি, বিদেশিরা ছিল বাট বাংলাদেশিদের কথা বলছি। আমি কিন্তু ফার্স্টের দিকে একদম জয়েন করি, যখন আমি ভাইয়ার সঙ্গে মিটিং করতাম। সো তখন রাত 2টার সময় মিটিং হতো ভাইয়ার, যেহেতু আমার কোচ হচ্ছে কানাডাতে, কোচ মেন্টর। সো যে কারণে আমি হচ্ছে ওই সময় একা একা মিটিং করতাম রাত 2টার সময়। সো এটা একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু রাত জাগাতে অভ্যাস ছিল না। আর তখন কিন্তু মিটিং হতো সপ্তাহে 2টা, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ, সপ্তাহে 2টা করে মিটিং হতো। সো এটা বেশ টাফ ছিল আমার জন্য। তারপরেও আমি কখনো মিটিং মিস করিনি আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে খুব ভালো লাগতো। সত্য কথা যেটা আছে, মনে হচ্ছিল একটা কিছু করতেছি, খুব ভালো লাগতো। আর এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি আই থিংক। আসলে কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। যেহেতু টোটালি একদম নতুন একটা কনসেপ্ট।
তারপর ভাবলাম যে না ঠিক আছে, যেহেতু অবশ্যই আমার মেন্টর কোচ অনেক হেল্পফুল, তারা আমাদেরকে গাইড করেন। এইটুকু আশা ছিল যে আমার মেন্টরের কাছে আমার প্রথম কোশ্চেন ছিল এটা হালাল কিনা। যখন আমি দেখলাম যে হালাল, দেন আমি বিজনেসটা যেহেতু শুরু করি, এটা আমি নিশ্চিন্ত হলাম। আমার কাছে ভালোও লাগছে যে না আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি। এবং আমি ফলো করলাম যে যেহেতু বাংলাদেশিরা বিজনেসটা করছে, তাহলে এটা আমার জন্য সহজ এবং গাইডেন্সটা আমি এখানে পাবো। এবং দেখছি যে এখানে অনেক মানুষ কাজ করছে। আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, তখন আমার কাছে আরো সহজ হয়ে গেল জিনিসটা, যে না সবাই যেহেতু পারছে, সো আমিও পারবো। তো এইভাবেই আস্তে আস্তে আসলে চ্যালেঞ্জ তো অনেক কিছুই আছে, যেমন ফেসবুক, আমি তখন তো কিছুই জানি না, আসলে সত্য কথা যেটা, যে বিজনেসের কিছুই জানতাম না। তো এটা নিজেকে শেখা, নিজেকে এই জায়গাটায় নিজে শিখে অ্যাপ্লাই করা, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের। এটা আসলে একটা কিছু শিখতে গেলে অবশ্যই ধৈর্য, সময়, তাই না? এবং অধ্যবসায়, কনসিস্টেন্সি থাকতে হবে। তারপরে না আমি সেটাকে অ্যাচিভ করতে পারবো। সো আমি ওটা করে গেছি। আমি আসলে ভাবি নাই যে কয় টাকা পেলাম, কি আসলো। আমি চেষ্টা করছি যে আমাদের এটা যেহেতু টিম ওয়ার্কের কাজ, আমার একটা টিম লাগবে। আমি সেদিকে ফোকাস করছি যে আমার যেভাবে হোক আমাকে একটা টিম তৈরি করতে হবে, দেন আমরা একসাথে কাজ করব। এই সিস্টেমটাকে আমি ফলো করার চেষ্টা করছি। হ্যাঁ, তো ঐরকম চ্যালেঞ্জ বলতে যে অনেক বিগ কঠিন কিছু আমার কাছে মনে হয়েছে তা না। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ওই সময় আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগছে। তো আমি আল্লাহর কাছে চাইতাম, তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে চাইতাম সেজদায়, যে আল্লাহ আমার জন্য সহজ করে দাও। যেটা আমি যদি করতে পারি তাহলে, কারণ আমাকে তো আরেকজনকে শেখাইতে হবে, তাই না? আমাদের কাজটা তো মেন্টরিং করাও। সো আরেকজনকে শেখাইতে হবে। আমি যদি না পারি, তখন আমি কিভাবে আরেকজনকে শেখাবো? যেমন ফেসবুকে টাচগুলা বেশ ভয় লাগতো, যে কোথায় কি নাড়লে কি হবে, এটা সেটা। সব নাড়তেও ভয় পাইতাম। তারপরে আস্তে আস্তে এগুলা এতই সহজ হয়ে গেছে। এবং আমাদের ট্রেনিং সাইট, আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো বিল্ড করা, প্রথম তো সবার কাছেই কঠিন মনে হয়। বাট এখন তো চোখ বন্ধ করেও মনে হয় আমি করতে পারবো। সো তখন অনেক ডিফিকাল্ট মনে হয়েছে, বাট আল্লাহর কাছে চাইছি এবং নিজে চেষ্টা করছি। মিটিং গুলোতে থাকার চেষ্টা করছি, সবসময় ফলো করার চেষ্টা করছি। এগুলাই আসলে চ্যালেঞ্জে ছিল, যে আমি কতটুকু করতে পারছি। এবং নিজে শেখার যে শিখতে হবে আমাকে, এটাও একটা চ্যালেঞ্জ, যে আমাকে শিখতেই হবে। ঠিক আছে, নিজের কাছে নিজে চ্যালেঞ্জ না, আমাকে শিখতে হবে। আমি না শিখলে তো আমি আরেকজনকে গাইড করতে পারবো না। সো এগুলোই আপু ছোটখাটো বিষয়, খুব বিগ। আমি এটা বলবো না যে খুবই ইজিলিতে সবকিছু হয়ে গেছে। আমি অবশ্যই চেষ্টা করছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সেই তুলনায় আল্লাহ তাআলা আমাকে এটা মানে গিফট করছেন। সো হয়তোবা আল্লাহর জন্য আমি একটা কিছু ছেড়ে দিছিলাম, এই জন্যই হয়তোবা আল্লাহ গিফট করছেন। এই জন্য আমার বিজনেসটাকে আল্লাহ এত সুন্দরভাবে, এত সহজভাবে, এত মানে আগায় দিচ্ছেন। হ্যাঁ, যে 3.5 বছরে আসলে এই পর্যায়ে আসা অনেক ডিফিকাল্ট। সো সবার পক্ষে হয় না, অনেকেই পারে না, যে কারণ হচ্ছে সেই কনসিস্টেন্সিটা হয়তো ধরে রাখতে পারে না। আর রিজিকের একটা ব্যাপার অবশ্যই আছে। কারণ হচ্ছে সবার রিজিক সেম না। একেকজনকে আল্লাহ একেকভাবে দিয়ে পরীক্ষা করেন। এটাও হয়তো আমার একটা পরীক্ষা। সো এটাই আরকি। এগুলাই আমার ছিল। আসলে অনেক ডিফিকাল্ট কিছু ফেস করতে হয় নাই বিজনেসে আসার পরে। কারণ হেল্প আছে, ট্রেনিং সাইট আছে এবং ফুল টিম আছে, টিম মেম্বাররা আছে। তো এত বেশি ডিফিকাল্ট কিছু আমাকে এখানে আসলে ফেস করতে হয় নাই। থ্যাংক ইউ আপু। মনে হয় আমি বোঝাইতে পারছি। নাশামি আপু, আপনি এখনো মিউট অবস্থায় আছেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে ওকে, যাচ্ছি। ধন্যবাদ আপু আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আসলে এটা আমার জানার ছিল, প্লাস আমি জানি অনেক অডিয়েন্সদের আসলে এরকম একটু জানার থাকে, যার জন্য কোয়েশনটা করলাম। এরপরে হচ্ছে আমরা কোন আপুর কাছে যাব? নিসাইফা আপুর কাছে। জি জি, নিসাইফা আপু। ধন্যবাদ আপু আমাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই ধন্য, এতগুলো আপুর সাথে আজকে আমি লাইভ করছি। তার উপর আবার আমার মেন্টর, যিনি অনেক বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন, তার সেলিব্রেশন লাইভ চলছে। সত্যি নিজেকে ধন্য মনে করছি। তো আমি আমার পরিচয়টা বলছি। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে, আমার 2টো মেয়ে। আলহামদুলিল্লাহ, এখানে আমি একটি ফুল টাইম জব করি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি। আমি আবারও আলহামদুলিল্লাহ বলবো, কারণ আপু আমার মেন্টর জানাতুল আপু। আমার এমন একটা সিচুয়েশনে আমি এই বিজনেসটা পেয়েছি। আমি হয়তো চেয়েছিলাম আপুর একটা অ্যাড আমার চোখের সামনে পড়ে, তখন আমি আপুকে নক দেই, ভাবে আমি জয়েন করে ফেলি। আপু নিজেকে আসলে সত্যি বলবো একজন ভাগ্যবতী, কারণ আপু আছেন আমার সাথে, এই জন্যই। তো আপুর কাছে আমার একটি প্রশ্ন আছে, যে আপু
এই 3 বছরের বিজনেস জার্নিতে আপনার মোটিভেশন কি সেটা আমাদের সাথে একটু যদি শেয়ার করেন। ধন্যবাদ আপু। আপু থ্যাংক ইউ আপু, নেসেফ আপুকে যে আপু আজকে আমাদের সাথে জয়েন করছেন, এবং থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আপু তো আপনার পরিচয় দিয়ে দিছে, তো আমি কোশ্চেনে চলে যাই। সো আসলে আমার মোটিভেশন হচ্ছে যে আপনারা, ঠিক আছে, এই মুহূর্তে। কারণ হচ্ছে আপনারা আছেন বলে আমি আছি, এবং হচ্ছে যে আপনাদের মতো এরকম পার্টনার্সদের জন্যই কিন্তু হচ্ছে যে আমি এত সাহস পাই আগানোর জন্য এবং বিজনেসটা করার জন্য। কারণ এই যে আজকে আমরা যে এখানে বসছি, আমাদের যে লাইফটা চলতেছে, এই যে দেখেন আপনারা যে অ্যারেঞ্জ করছেন লাইফটা এত সুন্দর করে, এবং সবাই এখানে আছে আমার পার্টনার্সরা, তো এখানে আসলে আপনারাই আমার এখন মোটিভেশন, সত্য কথা। যে আর তারপরে আসলে বিজনেসে তো অবশ্যই আরো অনেক কিছু লাগে। যে কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদের প্রথম হোয়াইটা লাগবে, যে আমি আসলে কেন সাকসেস হতে চাই, কেন আমি নিজেকে একটা পর্যায়ে নিতে চাই। প্রথম আমার হোয়াইটা লাগবে, যে আমার যেমন হোয়াই একটা ছিল অবশ্যই। এখন আমার হোয়াইটা যদিও আরো বিগ হইছে। প্রথমত আমার হোয়াইটা ছিল এই যে আমি বলেছি একটু আগে, যে আমার নিজের একটা কিছু করা, আমার ফ্যামিলিকে সময় দেওয়া, বাচ্চাদের টেক কেয়ার করা। এখন আমার হোয়াইটা হচ্ছে যে আমি যেহেতু আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, নিজে যে জিনিসগুলো আমার সেই সময় হোয়াইটা ছিল সেটা আমি পেয়েছি। আমি মনে করি আমি পেয়েছি আরো বেশি, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ আমি পাইছি বিজনেসটার ফলে। সো এখন আমার মোটিভেশন যেটা, সেটা হচ্ছে যে আমি আরো সংখ্যক আপু ভাইয়াদেরকে হেল্প করতে চাই। বিশেষ করে আপুদের কথা বলবো, আপুদেরকে আমি হেল্প করতে চাই যে তারা যাতে তাদের লাইফটাকে এখানে সেটেল করতে পারে। সো এটাই আমার এখন বিগ একটা মোটিভেশন, যে আমি যদি সেটা নিয়ে আগাই, ইনশাল্লাহ আমি পারবো, এরকম একটা আমার মন থেকে আমি এটা ফিল করি। কারণ হচ্ছে যে আমি তো জানি যে এখানে আসলে আমরা যারা বিদেশে আছি, এটা অনেক কষ্টের একটা লাইফ, এটা ডিফিকাল্ট একটা লাইফ। যেমন ভাইয়াদের জন্য একা একা পরিশ্রম করা, একা একা কাজ করা। যেমন এই যে আমরা দুইজন মিলে যেহেতু বিজনেস করছি, আমি এবং আমার হাজব্যান্ড বিজনেস করছে আমার সাথে, সে কিন্তু আগে কাজ করতো, সে গত 1-1.5 বছর ধরে আর কাজ করছে না। কারণ কি, আমরা এই বিজনেসটা এখন ভালো একটা পর্যায়ে আছি। হ্যাঁ, যে আমরা নিশ্চিন্ত যে না, আমাদের আর এই মুহূর্তে বাইরে যে অন্য কোনো কাজ না করলেও চলতেছে। এইজন্য এই যে আমার হাসব্যান্ড যে 24 টা বছর এখানে পরিশ্রম করছে, কাজ করছে, হ্যাঁ? তো এখন এসে সে রিল্যাক্সে আছে। তাই না? তো আমিও চাই যে এরকম আপুরা যদি ভাইয়াদের সাথে নিজেদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারে, নিজেরা যদি একটা কিছু করতে পারে, সো তাহলে কি হবে, ভাইয়াদের জন্যও ভালো, তাদের জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। যেমন এই যে আমি এখন নিশ্চিন্ত, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমার সেভিংস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাচ্চাদের, যেমন আগে আমি টেনশন করতাম যে আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের স্কুল কলেজে, যে কলেজে ভার্সিটির খরচ আছে, একটা বিগ খরচ লাগে। সো একজনের ইনকামে তো আসলে অনেক ডিফিকাল্ট। ঠিক আছে? বাইরে একটা বিজনেস দিতে গেলে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে। সো যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব ছিল না। তো যে কারণে এই যে অনেকের পক্ষে সেটা ডিফিকাল্ট। সো আমি চাই এইজন্য যে যাতে এই বিজনেসের থ্রুতে একজন যদি কারো লাইফ চেঞ্জ করতে পারে, আমার মতো এরকম অনেক আপু ভাইয়ারা করছে অলরেডি, এবং তারা অনেক ভালো পজিশনে চলে গেছে। তো আমারও এটা টার্গেট এই মুহূর্তে, যে এরকম সবাইকে হেল্প করা, সবার পাশে থাকা, যাতে তারা তাদের লাইফটাকে সেটেল করতে পারে। এটাই হচ্ছে আমার এখন এই মুহূর্তে বিগ একটা মোটিভেশনের জায়গা, যে তাদের চিন্তা করে আমি যাতে নিজে আগাইতে পারি। সো এইজন্য অবশ্যই আমাকেও সেই জায়গাটা নিতে হবে। আমাকেও অবশ্যই কাজ করতে হবে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, এবং ইনশাআল্লাহ আমি সামনে ওইটাই করব। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আমরাও আপনার থেকে অনেক কিছু শিখি এবং শিখছি, শিখতেছি। ধন্যবাদ আপনাকে। এরপর আপু বলেন। ফাতেমা আপু মনে হয় মিউট করা আছে। এরপর রেহানা আপু, আপনি আপনার নাম, পরিচয় এবং কোশ্চেনটা আপুকে করবেন। ঠিক আছে রেহানা আপু? আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে কংগ্রেচুলেশন জানাচ্ছি আপুকে, আর এইরকম একটা স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য, এবং আপুকে বিশেষ করে একটা কোশ্চেন করার যে একটা সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য আমি নিজে খুব অনার ফিল করছি। তো
আপুর কোশ্চেনে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। দীর্ঘ অনেক বছর ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজবেন্ড এবং এক ছেলের সাথে। আমি একজন ফুল টাইম মম এবং ফুল টাইম হাউস ওয়াইফ। তার পাশাপাশি এই বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করছি, একজন গ্লোবাল বিজনেস মেন্টর। তো আপুর হাত ধরে আমার এই বিজনেসে জয়েন করা। আপুকে আমি আপুর একটা অ্যাড দেখি, অ্যাড দেখেই বিজনেসটাতে আমি জয়েন করি। অনেক ভালো লাগে প্রথমে দেখলাম। তারপর আর আপুর কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। আপু যেভাবে মেন্টর এবং কোচ উভয়ই অনেক ভালো লাগে। আর আপুর এই সাকসেসটার জন্য আমরা কিন্তু অনেক আনন্দিত। আপু যেভাবে আজকের দিনটার জন্য অনেক খুশি, ঠিক একইভাবে কিন্তু আমরা আপুর যত বিজনেস পার্টনাররা আছে সবাই কিন্তু অনেক অনেক আনন্দিত আপুর এই খুশিটার কারণে। কারণ আমরা সবাই কিন্তু একসাথেই বিজনেসটা রান করছি এবং আলহামদুলিল্লাহ। আর তার পাশাপাশি আমরা সবাই কিন্তু চাই যে এই আপুর মতো সাকসেস হতে, তাই না? সবাই চায় কিন্তু। তো সে যাই হোক, আরো বেশি। আর সাকসেস কিন্তু কখনো ওভারনাইটে কিন্তু কখনো সাকসেস হয় না, সাকসেস আসে না। তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে, ডিসিপ্লিন থাকতে হচ্ছে, কনসিস্টেন্সি ধরে রাখতে হচ্ছে। তারপর একটা মানে আমরা যে কিছু একটা করতে চাচ্ছি তার মাইন্ডসেটটা ঠিক রাখতে হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপুকে আমার একটা কোশ্চেন যে আপনি যে মাইলস্টোনটা অ্যাচিভ করলেন তার পিছনে আপনার যে গোপন সিক্রেটটা আছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে হয়তো এখানে যারা আছে তারাও উপকৃত হবে এবং আমার অডিয়েন্সটাও মানে এটা শুনলে আগ্রহ ফিল করতে পারে। তো আমরা সবাই এটা শুনতে চাচ্ছি আপনার গোপন রহস্যটা কি? আপু আমি তো ওপেন একটা বুক, সো গোপন রহস্য তো কিছু আসলে নাই। সো থ্যাংক ইউ রেহান আপুকে আপনার কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি অবশ্যই মাইলস্টোন মানে অনেকগুলা মাইলস্টোন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অ্যাচিভ করেছি আমি। সো এটা আল্লাহর ব্লেসিং। তো প্রথমত অবশ্যই এটা গড গিফটেড অবশ্যই। তারপরে হচ্ছে যে নিজেরও চেষ্টা থাকতে হবে, শুধু আল্লাহর কাছে চাইলেই হবে না। আমি যদি চেয়ে শুধু মানে কাঁথার মধ্যে শুয়ে লেপের মধ্যে শুধু চিন্তা করতাম আমি আল্লাহ আমাকে দাও দাও দাও, তাহলে তো অবশ্যই হবে না, তাই না? সো এটা আমাদের সব জায়গাতেই বলা আছে। তো দেন আমি মনে করি যে আসলে আপু আমার অনেকগুলো, একটা কথা বললে আসলে হবে না এখানে। যেমন আমি আসলে যখন থেকে বিজনেসটা শুরু করেছিলাম তখন থেকে আমি কিন্তু এখনো সেম ভাবেই কাজ করে যাচ্ছি। মানে আমার ১ম দিন যেমন ছিল যে একটা আছে না আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। আমি কিন্তু কখনো ডাউন এ যাই নাই। আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি যে আমাকে শিখতে হবে, আমাকে আগাইতে হবে। আমি সবসময় আরো বেশি, বেশি করার চেষ্টা করছি। আমি জানি না আগে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না। যখন হচ্ছে আ মানে পড়াশোনা করতাম আসলে জাস্ট করা লাগবে তাই, ঠিক আছে? তো এখন আসলে আমার আরো শিখতে ইচ্ছা করে। আমি জানি না কেন এই বিজনেসটার মানে এই যে আমাদের যে ট্রেনিং সাইট গুলো আছে, প্রতিদিন কিছু না কিছু শেখা, নতুন কিছু পাইলে সেটা নিয়ে চেষ্টা করা। হ্যাঁ, তবে একটা জিনিস ছিল যে নতুন বই পাইলে আমি খুবই সেটা নিয়ে ঘাঁটতাম। মানে ১ম এই বই শেষ আমার, ঠিক আছে? A to Z ১ম থেকে শেষ পর্যন্ত শেষ। তারপরে আর পড়ার কোনো খোঁজ নাই। তো আম্মুর কাছে বকাও খাইতাম এজন্য। পরীক্ষার আগের দিন পড়তাম, পরীক্ষার সময় পড়তাম, পরে পরীক্ষা দিতাম। তো আলহামদুলিল্লাহ ফার্স্টও হইতাম। জানি না কিভাবে। এটাও হয়তো গড গিফটেড ছিল। তো যাই হোক এখনো সেটাই করি। মানে এখন নতুন কিছু পাইলে আমার শিখতে ইচ্ছা করে, কাজ করতে ইচ্ছা করে। মনে হয় যে হ্যাঁ, এটা নিয়ে আমি ট্রাই করি। সো আমি এই বিজনেসের ১ম দিন থেকে যেভাবে নিজেকে শেখার চেষ্টা করেছি সবকিছু। ১ম এ যেটা কথা আছে না যে ১ম এ লার্নিং তারপরে আর্নিং। আমাকে আগে শিখতে হবে। কারণ আমি তো জানি যে এই বিজনেসটা আমি কিছুই জানি না। এই যে যেমন মেক্সিমাম আপু ভাইয়ারা যখন আমার সাথে কোচিং কল করেন, সবাই কিন্তু বলে, সবারই একটা কমন কোয়েশ্চেন যে, "আপু আমি তো কিছুই জানি না। তাহলে আমি কিভাবে বিজনেসটা করব?" তো আমি তখন বলতাম যে, "আপু আমিও কিন্তু ঠিক আপনার জায়গাতেই ছিলাম একদিন। আমিও এটা কিছুই জানতাম না।" সো আমি কি করছি, আমি যখন শুরু করছি আমি দেখছি আশেপাশে সবাই কে কি করছে। আমাদের লিডারদের ফলো করেছি। আমাদের ট্রেনিং সাইট ফলো করছি। আরো আনুষঙ্গিক যা, যা লাগে Google বলেন, তারপর এই যে YouTube যত যেখানে আমার শেখার জায়গাটা আমি পেয়েছি আমি সেখানেই শেখার চেষ্টা করছি। যেমন ধরেন একটা জায়গায় আটকায় গেছি, YouTube এ গেলে তো অনেক, অনেক সলিউশন আছে। আর এখনকার সময় সে তো ChatGPT আছে, AI আছে, Canva আছে, সবকিছুতে আমরা ইউজ করে কাজ করতে পারছি। তো শেখার একটা আগ্রহ আমার মধ্যে সবসময় ছিল যে আমাকে শিখতে হবে। আর যখন দেখলাম যে এই বিজনেসটা শুধু যে ইনকাম আসলে তা না।
ইনকামের সাথে সাথে এই বিজনেস আসলে অনেক পাওয়ার আছে, অনেক কিছু। যেমন এই যে এত মানুষের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ওঠা বসা, এই যে বিভিন্ন কান্ট্রি, যে এখানে আমরা কতগুলা কান্ট্রি আপুরা আছি, কেউ ইতালি থেকে, কেউ এই যে ফ্রান্স থেকে, তারপর বেলজিয়াম থেকে, তো এই যে আয়ারল্যান্ডে আছে রুবিনা আপু, সো আমরা আছি ইটালিতে। সো এই যে এত কান্ট্রি আপুদের ভাইয়াদের জানা, এটাও একটা কিন্তু অ্যাচিভমেন্ট। সো এখানে বলা যেতে পারে যে এই যে শেখার একটা আগ্রহ আমার কিন্তু সবসময় ছিল। যেমন আগে আমি পৃথিবীর কোথায় কি আছে এত কিছু জানতাম না, খালি বাংলাদেশ ইন্ডিয়া পাশে আছে এটুকুই জানতাম। এখন কিন্তু জানি যে পৃথিবীর কোথায় কি কোন দেশ আছে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সো এইটা, এই যে শেখার একটা আগ্রহ, এটা অবশ্যই থাকতে হবে, নিজের চেষ্টা। যেমন আমার টিমে যে প্যান্সি আপু যখন আমার সাথে বিজনেসটা শুরু করেন, আপুও বলছিল যে আপু আমি কিন্তু 6 মাইলস্টোন অ্যাচিভ করছেন। ওনার প্রথম আমি বলবো পজিটিভিটি ছিল, যে আমি সবসময় পজিটিভ ছিল আপু, এবং সে শেখার আগ্রহ, যে আমাকে শিখতে হবে। সে আমাকে বলছিল যে আপু আপনি যদি আমাকে শেখাই দেন সো আমি পারবো। সে সত্যিই পারছে, কারণ তার শেখার সেই আগ্রহটা প্রচন্ড কোনো কিছু হলে, এরকম আর কি। তো এই অবশ্যই আচ্ছা, মনে হয় আপুর লাইনে একটু ডিস্টার্ব করতেছে, আপু একটু বের হয়ে গেছে। আজকে সেশনটা খুবই ভালো লাগতেছে, তাই না? আজকে আপু হ্যাঁ আপু আপু আসছে। বলতে কি আমরা সবকিছু শুনতেছি। আপু আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলে আসছে আপু। হ্যাঁ আপু, সরি আমার হঠাৎ করে লাইন চলে গেছে। ইটস ওকে আপু। আমি এই জন্য রাত্রেবেলা একটু ডিস্টার্ব দেয় এখানে, মানে লাইনে অনেক সময়। যদিও আমি হচ্ছে ইয়ে করতেছি, জানি না কিভাবে চলে গেল। তো যাই হোক, আরেকটা বিষয় হলো কনসিস্টেন্সি। যেমন আমি প্রতিদিন কিন্তু মানে কনসিস্টেন্সিটা রাখার চেষ্টা করি। আমার বিজনেসের জন্য আমি প্রতিদিন কিছু না কিছু কাজ করি। যেমন এই যে দেখেন, আজকে যে আমার কি কি কাজ করতে হবে, আমি কিন্তু গতকালকে এটা মোটামুটি একটা আইডিয়া করে রাখছি, ভেবে রাখছি যে আমার মিটিং আছে, সকালে আমাকে বাইরে বেরোতে হবে, তারপর মিটিং আছে, তারপর আপনাদের সাথে লাইভ আছে, এই একটা। আগামীকালকে কি করব সেটার একটা প্ল্যানিং আমার মধ্যে অলরেডি চলে আসছে। এই যে প্রতিদিনের কাজ, আমি ১ বছর পর কি হবে সেটা তো আমি জানি না, সেটা সম্ভাবনা জানা। সো কিন্তু আমি এখন কি করছি এবং কালকে আমার কি করতে পারি সেটুকু আমি অবশ্য আমরা চেষ্টা করলেই কিন্তু মানে করতে পারি, তাই না? সো এটা আমার কাছে মনে হয় এটা দরকার, একটা প্ল্যানিং। সো আমি সবসময় একটু প্ল্যান করে চলার চেষ্টা করি। আগে থেকে যে জিনিসটা আমার দরকার, আমার কাছে যেটা মনে হয় এটা একটা সাকসেসের অংশ। যেমন বলে না প্রতিদিন অল্প, অল্প করে ওই যে বিন্দু, বিন্দু পানিতে একটা সিন্দুর তৈরি, এরকম বিন্দু বিন্দু বালিকণা। হ্যাঁ, হ্যাঁ। সো আপু বলতে পারে, সমস্যা নাই। কথাটা যাই হোক এরকম বিষয়টা। সো আপনি যদি এমন না যে আমি বিজনেসে যে মানে একটা কাজ করলাম বা যেকোনো কাজেই আপনি যদি একদিন করলেন ৭ দিন আপনার কোনো খোঁজ নাই, তাহলে কি সেটা কোনো কাজে আসবে? আসবে না। এটা কিন্তু আপনি পিছায় যাবেন। আপনি যদি প্রতিদিন অল্প, অল্প করে করেন, সেটা কিন্তু একদিন যেমন এটা আমাকে ভাইয়াও এই কথাটা বলছিল, আমার কোচ, যে আপু আপনি প্রতিদিন অল্প, অল্প করে কাজ করবেন, দেখবেন ১ বছর পর আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন। তো ইট ইস ট্রু। এটা আমি ফলো করছি। আমি আসলে সত্য কথা যেটা, আমার মেন্টর, আমার কোচকে আমি সবসময় ফলো করছি। আমার কোচ যেভাবে আমাকে বলছেন, আমি সেই কথাগুলো শোনার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে আমি কানেকশন রাখার চেষ্টা করছি। হ্যাঁ, প্রতিনিয়ত যেকোনো কিছুতে যেকোনো দরকার হলে আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। এটাও আমার সাকসেসের একটা রহস্য হতে পারে। তারপর হচ্ছে অবশ্যই অনেস্ট থাকতে হবে। যেকোনো কিছুতে অনেস্টি লাগবে। এটা মাস্ট বি। অনেস্ট ছাড়া কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে না। সো আমি চেষ্টা করি সবসময় সঠিকভাবে চলার, অনেস্টি ভাবে কাজ করার। যেহেতু বিজনেসে ২ টাই সম্ভব। যে যেটা বেছে নিবে সে সেটাই পাবে। তারপরে ধরেন হচ্ছে অবশ্যই ধৈর্য রাখতে হবে, পেশেন্ট রাখতে হবে, মানে আপনাকে আম পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। যেমন আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি এবং এই বিজনেসটা আমাকে পজিটিভিটিটা তৈরি করে দিছে। যে আমাকে পজিটিভ থাকতে হবে। আমি যত পজিটিভ থাকবো আমার চারিপাশের সারাউন্ডে কিন্তু সবকিছু পজিটিভ হবে। এই মাইলস্টোনটা আজকের এটাও কিন্তু এভাবেই হইছে। হ্যাঁ? যে আমি থিংকিং করতাম যে হ্যাঁ, আমি এটা পারবো, এটা হবে ইনশাআল্লাহ। সো এটা হইছে। তারপর হচ্ছে যে নেভার গিভ আপ, কখনো তো গিভ আপ করিনি, এটা থিংকিং ও করিনি।
হ্যাঁ, আমি এখান থেকে কি পাইলাম সেটা বড় কথা না। আমি কাজ করে যাব সেটা হলো আমার প্ল্যান ছিল। এখনো আছে। যে কি পাইলাম তার চাইতে বড় কথা আমি সারা জীবন কাজ করে যাব। কারণ বিজনেসটাকে আমি ওইভাবেই ভালোবাসি। আমার বাচ্চাদের মতো আমি টেক কেয়ার করি। সো আমি ইনকাম নিয়েও কখনো চিন্তা করি নাই যে কত টাকা আসলো, কি আসলো। আমার কথা হলো যে যদি আমি বিজনেসটা একটা নির্দিষ্ট, যেহেতু আমাদের একটা বিজনেস সিস্টেম আছে যে আপনি একটা ভালো পর্যায়ে গেলে আপনার মান্থলি এমনি ইনকাম আসবে। যেহেতু আমাদের প্যাসিভ ইনকাম সিস্টেম আছে। তো আমি তো জানি আমার ইনকাম আসবে। তো আমার এত প্যারা নেওয়ার তো দরকার নাই। সো আমি যদি সেই জায়গা পর্যন্ত যাইতে পারি অটোমেটিক্যালি আমার ইনকাম আসবে। তো আমার টেনশনটা কোথায়? সো এটা নিয়ে খামাখা মানুষ প্যানিক হয়ে যায়। সো আমি এটা নিয়ে কখনোই প্যানিক হই না। যে আমি জানি আমি এই জায়গায় গেলে আমি এটা পাবো। নিশ্চিত পাবো। সো আলহামদুলিল্লাহ। সো আমার তো আর দরকার নাই। সো আসলে আপু বলতে গেলে অনেক কিছু আরো বলা লাগে। যেহেতু মানে সাকসেসের রহস্য আসলে অনেক। সো আবার নেক্সট কোনো লাইভে। কারণ আপুদের আরো কোশ্চেন আছে আই থিংক। জি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে আমাদেরকে বললেন আসলে মনোমুগ্ধকর মতো, মানে শুনতেই ভালো লাগে শুধু কথাগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যাই করি না কেন লেগে থাকতে হবে। রাইট লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তো আমি পরবর্তীতে যে বলছে তার কাছে যাচ্ছি। ফাতেমা আপু, আপনি বলতে পারেন, তারপরে কে বলবে? আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনাকেও। আচ্ছা আপু যে কবিতাটা বলতে চাইছে আমি একটু বলি। বিন্দু বিন্দু বালুকণা ছোট ছোট বালুকণা বিন্দু ছোট বিন্দু ছোট জল বালুকণা গড়ে তোলে বিন্দু বিন্দু মহাদেশ সাগর অতল। হ্যাঁ, গড়ে তোলে আমরা মহাদেশ সাগর। সবাই ছোটবেলা কিন্তু মনে হয় এই কবিতাটা পড়ে আসছি। সেটাই আজকে আমাদের এই বিজনেস এখন আমরা কাজেই এটা করতেছি। জি আপু জি এটাও আপু, এটা একটা তো একটা প্লাস কবিতাও পয়েন্ট ছিল, আপু দেখেন। প্লাস আমাদের সারমর্ম সারাংশতেও ছিল। হ্যাঁ 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 ছিল। রাইট। সো আমাদের লাইফে দেখেন আমরা যে কাজটাই করি না কেন কোথাও না কোথাও যে সেটা কাজে লাগে। তো সেটাই শেখার কোনো মানে সেটাই। পাও যায় না শেখাটা আসলে। সেটা সত্য কথা যেটা। ঠিক আছে, আপনি যেটাই শিখবেন না কেন দেখবেন কোথাও না কোথাও যে কাজে লাগবে ইনশাআল্লাহ। জি জি। জি আপু। এবার চলে যাচ্ছি খাদিজা আপুর কাছে। খাদিজা আপু আপনার নাম পরিচয় ছোট করে বলবেন, প্লাস আপুর কাছে আপনার প্রশ্নটা আপু ছোট বলবেন। করে, হ্যাঁ ছোট করে বলবেন। ওকে। আপু যেভাবে বলতেছে ছোট করে আমি বলবেন। আমি হ্যাঁ, কথা কারণ আপু বলতে বলতে আপু নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য চিন্তা করলাম যে সবার কোশ্চেন গুলো আপনারা ছোট করে করেন, আপু যেন অ্যান্সার গুলো ছোট করে দিতে ছোট করে পারেন। দেয়। ওকে। আপু আপনারা যে বিগ বিগ কোশ্চেন রাখছেন এখানে ছোট করে বলাও যাচ্ছে না। আমাদের এখন কোশ্চেন গুলো ছোট কিন্তু অ্যান্সার গুলো কিন্তু অনেক বড়। পরিচয় ছোট করে বলতে বলছে। এমন অনেক রাখা দরকার বড়। ছিল এক কথায় উত্তর ছিল না আমাদের আগে এক কথায় উত্তর। রচনামূলক প্রশ্ন। অথবা কুইজ সিস্টেম। আপু আমাদের আরো অনেক কোয়েশ্চন ছিল, যদি ওইগুলা করি তাহলে আরেকটা লাইভের দরকার হবে, আরেকটা লাইভ করতে হবে। সেকেন্ড লাইভ করব আজকে দরকার সারা রাত নেই। লাইভ করতে হবে আর কি এমন। যে আচ্ছা ঠিক আছে আপু যাই বলেন। হোক, খাদিজা আপু। রূপসাপুকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, একজন স্পেশাল মানুষকে প্রশ্ন করার জন্য। আর আমি অনেক সৌভাগ্যবতী আপুকে আজকে প্রশ্ন করার জন্য, কারণ আপুকে তো অনেক প্রশ্ন করি, এমন প্রশ্ন কখনো করা হয়নি। যাই হোক, আমার পরিচয়, আমি খাদিজা আক্তার, ইতালি রুমশোর থেকে বলছি। আমি আমার পরিবার সহ আছি এখানে। আপুর কাছে আমার প্রশ্ন যেটা, আপু আপনি যখন বিজনেসটা শুরু করেন প্রথম 6 মাস আপনি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছিলেন? আর আমাদের বিজনেসে কেন গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি থাকার, আপনি যদি এটা একটু ছোট করে বলতেন, বেশি বড় করেন আবার। আপু এই আসলে কি অ্যানসার গুলো আমি কিন্তু বেশি কথা বলি নাই আপু, বুঝছেন? আপু অ্যানসার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কিন্তু অ্যানসার দিয়ে দিছি তো শেষ। হ্যাঁ, এটা আপু আপনি বলছেন। এখন আপনি শুধু আপু এতটুকুই বলেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আমি এখানে প্রথম বলি শুরু যে থেকে বলেন। 6 মাসের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আপু প্রথমে যখন আমি বিজনেসটা শুরু করি, ওই যে বললাম প্রথম আমার কাছে মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি। কোথায় যাব, কোন দিকে যাব, ডানে না বামে কিছু খুঁজে পাচ্ছিলাম না। দেন আমার অবশ্যই আমার কোচ আমাকে হেল্প করছেন যে আপু এভাবে করেন। যেহেতু আমি 1 মাস পরে যখন আমার অ্যাড শুরু হয়, দেন আমি 1 মাস পরে ভাইয়ার সাথে কথা বলি। সো তখন আমি একটা দিশা পাইলাম যে হ্যাঁ, আমি ঠিক ট্র্যাকেই যাচ্ছি তাহলে। ভাইয়া যেহেতু বলছে তাহলে ঠিকই আছে ট্র্যাক। সো আমি দেখলাম যে হ্যাঁ, আমার পরিবর্তনটা যদি আমি বলি যে সেটা হচ্ছে যে মানে ভালো লাগা, অনেক ভালো লাগছিল যে আমি একটা কিছু করতে পারছি। এটা হলো ১ম আমার ফিলিংস যেটা, যে আমি একটা কিছু করতে পারছি। কারণ আমি অনেকদিন কিছু না করেছিলাম।
সো যে কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এইটা আমার লাইফের লাস্ট একটা চান্স, এটাকে আমি ধরে সামনের দিকে যাইতে চাই। তখন কত টাকা ইনকাম হবে বা কি হবে, যেহেতু আসলে টাকার কথা কেন আমি বলতেছি, কারণ আমাদের তো মূল টার্গেটটা এটাই যে আমরা হচ্ছে যে বিজনেস কেন করে মানুষ, ইনকামের জন্যই তো, তাই না? পরে না এখানে মাইলস্টোন বা এইসবের বিষয়গুলো পরে অ্যাড হয়েছে, পরে বুঝতে পারছি, কিন্তু তখন তো আমি এগুলো এত বুঝি নাই। সো তখন আমি যখন দেখলাম যে আমার সামনেই আমার মেন্টর, আমার আগে যেসব আপুরা জয়েন করছেন তারা মাইলস্টোন অর্জন করছে, তখন আমার আসলে আরো বেশি কাজ করার প্রতি আগ্রহ জন্মাইছে, এবং আমি তখন নিজেকে একটা মানে বলতে পারেন কোয়ারেন্টাইনে রাখার মতো শুরু করছি যে আমাকে আগে এই বিজনেসটা শিখতে হবে। আপনাদের একটু বলি যে আমি আসলে বিজনেসটা যখন শুরু করি তখন কিন্তু আমার তারপরে নেক্সট মান্থে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমি কিন্তু বাংলাদেশে যাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই মুহূর্তে আমি একটা কাজ শুরু করলাম। যেহেতু অবশ্যই একটা বিজনেসে একটা ইনভেস্টমেন্ট আছে, আপনারা জানেন। তো প্রতিটা বিজনেসে আছে। তো ইনভেস্ট করছি। আমি কেবল শুরু করছি। কেবল আমি ফার্স্ট ট্র্যাকে, এবং আমার মেন্টর এই সময় আমাকে হেল্প করছে। উনি আমাকে বলতো, "আপু এভাবে, এভাবে যান। বাংলাদেশে", যেহেতু সে জানতো আমি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল। তো বাংলাদেশে গেলে আপনার বিজনেসে আপনি পিছায় যাবেন। এটা সেটা। সো আমি তখন তার কথাটা শুনছি। সত্য কথা। আমার মেন্টরের কথাগুলো আমি তখন ফলো করছি। সো আমি যাই নাই। আমি ভাবছি যে না, আমি বাংলাদেশে গেলে আমি এই যদি বিজনেসটা ভালো করতে পারি, আমি যদি বিজনেসে ভালো জায়গায় দাঁড়াতে পারি, তাহলে আমি ১০০০ বার বাংলাদেশে যাইতে পারবো। সো এই মুহূর্তে বাংলাদেশে যেয়ে আমার যে গ্রোথটা আমি কেন নষ্ট করব? সো আমি যাই নাই। তখন আমি পুরোপুরি আসলে বিজনেসে কনসেনট্রেশন করেছি। যেগুলো শেখার, যেগুলো করার, মানে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে গেছি যে আমাকে প্রতিনিয়ত এগুলা করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে পড়তে হবে। আমাদের ট্রেনিং সাইট, আমাদের মিটিং, এই যে একটা মানে অনেকটা স্টুডেন্টের মতো হয়ে গেছিলাম যে অনেক বছর পরে আবার স্টুডেন্ট, যেহেতু ধরেন এখানে পড়াশোনা শেষ করার পর, কাজ করার পর আমি তারপরে অনেক মানে বিগ একটা গ্যাপ ছিল। তারপরে যখন আমি লাইসেন্স নেই এখানে, মানে যেটাকে পাতেন্তা বা এখানে লাইসেন্স বলে, ওই সময়টা আবার একটু পড়াশোনার জোর দিছিলাম। তো এরপরে তার পড়াশোনা নাই। সো এখানে এসে আমার কাছে স্টুডেন্ট মনে হচ্ছিল যে আমাকে পড়তে হবে। আরেকটা জিনিস হলো, আমার একটা জিনিস ছিল যে আমি যখন যে জিনিসটা করি, যে জিনিসটা আমার ভালো লাগে করতে, যে কাজটা, সেটাকে কিন্তু আমি 100 to 100 দেওয়ার চেষ্টা করি। যেমন এই বিজনেসটা। এই বিজনেসটা আমার ভালো লাগে। আমি নিজে এই বিজনেসটাকে ওন করি। আমার কাছে একটা মানে মানে শুধু টাকার চাইতে আমার কাছে বিজনেসটাই ভালো লাগে। কেন জানি না আমি। আমার এখানে কাজ করতে ভালো লাগে। আমার যেকোনো কাজ ডিজাইন করতে, এই যে Facebook এ পোস্টিং করতে, এই সব কাজই আমার কাছে খুব ভালো লাগে। তো এইগুলাই আমি তখন দেখলাম যে একটা স্টুডেন্টের মতো আমি নিজেকে আ তৈরি করে ফেললাম যে আমাকে এটা শিখতে হবে, পড়তে হবে। তো এভাবে আমি ওই সময়টা আসলে খুব বেশি পরিবর্তন হয় নাই। তখন জাস্ট অনলি আমি কিছু আর্নিং শুরু করেছিলাম। আমার বিজনেসটা আগাচ্ছিল। তো ওই সময় তো আমার কোনো মাইলস্টোনও হয় নাই। কারণ আমার মাইলস্টোনটা হয়েছে ৭ মাস পর থেকে যে। সো এইভাবে আরকি এই পরিবর্তনগুলো এটাই যে আমি নিজেকে একটা স্টুডেন্টের মতো শেখার সময়টা আমি এখানে পুরোপুরি দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা আরকি। আর কনসিস্টেন্সি তারপর শুধু এই বিজনেসে না, সবকিছুতেই দরকার আছে। আপনি কনসিস্টেন্সি না থাকলে আসলে ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে ধরেন আপনি ১ মাস পর একটা কাজ করলেন, আপনার আবার ২ মাস নাই। এটা তো হবে না। প্রতিনিয়ত আপনি অল্প, অল্প করে কাজ করলে অবশ্যই সেটা একসময় যে বিগ হয়ে যাবে, তাই না? যেমন আমি একটা ঘটনা দেখছিলাম যে একজন একটা ছোট্ট করে একটা কথা বলি যে ধরেন একটা বিগ একটা, যখন একজন পাথর ভাঙে, একটা মানে গল্প ছিল। সে এখন পাথর মানে পাহাড় ভাঙতে যেয়ে দেখে যে বিগ একটা পাহাড়। এখন সে যদি সেখানে থেমে যায়, তাহলে কিন্তু পাহাড় কখনোই ভাঙতে পারত না। সে চিন্তা করত, তাহলে এত বড় পাহাড়, আল্লাহ আমি কিভাবে ভাঙবো? সো তাহলেই শেষ, ওখানেই সে শেষ। কিন্তু সে চিন্তা করল যে না, এত বড় পাহাড় থাক বড়। বাট আমি অল্প, অল্প করে শুরু তো করি, তারপর দেখা যাবে। তো শুরু করতে, করতে দেখা গেল একসময় সে পুরো পাহাড়টাকে ভেঙে ফেলছে। তো এইটা হচ্ছে যে ওয়ে। আমার বিজনেসে আমি যেটুকু ফোকাসিং করছি যে কনসিস্টেন্সি রাখার, এবং একদিকে না হলে আরেকদিকে যাওয়ার, প্রতিনিয়ত অল্প, অল্প করে কাজ করার, প্রতিদিন অল্প, অল্প করে যতটুকু আমার বুদ্ধিতে আসছে আমি সেটুকু করার চেষ্টা করছি। এটাই আপু আরকি বলার ছিল আপু আমার। আপনাকে অনেক ধন্যবাদ ছোট করে বলার জন্য, এবং তাও বড় হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই আপু। আমরা শোনার জন্য সবসময় অপেক্ষা করি। আপনি কখন বলবেন আমরা শুনবো এবং গ্রহণ করব। আপু যেহেতু আমার কোচ এবং মেন্টর, আপুর সাথে যখন আমার পরিচয় শুরু থেকে আর কি, আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন আপুর সাথে কথা হয়,
এত বেশি কথা হয় নাই, যতটুকু প্রয়োজন এতটুকুই কথা হয়েছে। আমি জানতাম কোনটার পর কোনটা করতে হবে, আমি সেই অনুযায়ী আগাচ্ছিলাম। আপু আমাকে এত কিছু বলে নাই, আমার যে যে প্রশ্ন ছিল আপুর কাছে জিজ্ঞেস করতাম, আমি বলছি আপু হ্যাঁ 5 স্টেপের পর 2nd স্টেপ এরকম এরকম করে আগে যাবে। যাই হোক, আমি যখন বিজনেসটা স্টার্ট করি আপু আমাকে সেট আপ করে দেয়। ওই যে আপু যেটা বললো না, সমুদ্রের মাঝখানে পড়ে গেছে, আপুকে আমি বলতেছিলাম আপু আমি তো কিছুই বুঝতেছি না। আপু আমাকে বলতেছিল হ্যাঁ মনে হইতেছে সমুদ্রের মাঝখানে পড়ে গেছেন না, এটা আমার কাছে মনে হয়েছিল। আপু এই ফিলিংসটা কিন্তু আমি ট্রুলি ফিল করছিলাম। হ্যাঁ, তো আমি আর ভয় পাই নাই, যেহেতু আমি তো জানছি যে আমার উপরে একটা বটগাছ আছে, ভাইয়া আছে, তো আমার অত টেনশন আর হয় নাই। তো তখন আপু যেভাবে বলছিল হোক হ্যাঁ, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, আমার কাছে এরকম মনে হয়েছে। যাই হোক, যেটা আপু বলছে সেটাই হচ্ছে, আস্তে আস্তে অনেকটা কমে গেছে, এখন মনে হয় মানে এতটা মাঝখানে নাই, একটু একটু করে এগোচ্ছে আর কি এরকম। আর আরেকটা কথা, আজকে যেহেতু আপু আমাদের বিগ মাইলস্টোন অ্যাচিভ করছেন, আমার কাছে মনে হয় আমাদের কমিউনিটিতে কেউ যদি মাইলস্টোন অ্যাচিভ করে, এটা আমাদের সবার মাইলস্টোন। আমার কাছে এটা আমি কেন জানি সবসময় ফিল করি, আপু খুব দিস ইজ আনন্দ ট্রু। লাগে আমার। হ্যাঁ, আমি ঈদ ঈদ মনে হয়, মনে হচ্ছে যে ঈদ ঈদ, এরকম অন্য একটা ফিলিংস। কখন যদি শুনি কারো মাইলস্টোন অ্যাচিভ করবে, তখন আমার নিজের কাছে কেমন যেন একটা ভিতর থেকে আসে এটা। আর আপু এখানে দেখেন আমাদের কিন্তু শুধু একটা না, অনেকগুলো মাইলস্টোন হয়েছে আমাদের টিমে। সো ইটস অ্যামেজিং, আসলে ভালো লাগে। আরেকটা বিষয় আপু, আপনি যেটা বললেন এটা অবশ্যই একটা মাইলস্টোন, মানে আমার মাইলস্টোন মানে আপনাদেরও মাইলস্টোন। আজকে আপনাদের পরিশ্রম, আমরা একসাথে কাজ করছি বিধায় তো মাইলস্টোন গুলো আসছে, তাই না? এমনি এমনি তো হয় না। সো এটা আমাদের বাংলাদেশিদের গর্ব, আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা গর্বের বিষয়, তাই না? তো আমরাও পারি, যেমন হচ্ছে অন্যান্য দেশের মানুষও পারছে। আরেকটা কথা, এদিকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে খাদিজা আপু কিন্তু রিসেন্টলি একটা মাইলস্টোন অ্যাচিভ করছে। আপুকে আমরা সবাই এখানে অ্যাপ্রিশিয়েট করতে পারি। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশনস। যাই হোক, কি রূপসা আপু বলবেন নেক্সট, নাকি আমি বলবো? আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা, যাই হোক, আমাদের নেক্সট যে আছেন উনি হইল সবচেয়ে প্রিয় আপুর কাছে। সবচেয়ে প্রিয় আমাদের ভালো লাগার আরেকজন মানুষ, ফারহানা আক্তার ফেন্সি আপু। আপু আপনি যদি আপনার পরিচয়টা এবং আপনার প্রশ্নটা আপুকে বলতেন, আমরাও শুনতাম আপু কি বলে, ছোট করে বলবেন আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ খাদিজা আপু আমাকে এভাবে বলার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন এখন হচ্ছে যে আছে না যে হচ্ছে বাবা মার ছেলে মেয়েদের উপরে সেরকম টান থাকে যে ফার্স্টে হয় তারপরে এতে হয়, তো এরকম আর কি। তো উনি তো আমার সেকেন্ড, ভালোবাসা বেশি থাকে। হ্যাঁ অনেক সময় থাকে, কিন্তু প্রথম দিককার গুলো, তারপরে তো লাস্টের গুলা আবার একদম লাস্টে যে থাকে, মাঝখানের গুলো একটু চাপাই থাকে। আপু আমি কিন্তু আপনার বোন। আমরা মাঝখানে আমরা একটু চাপাচ্ছি। আচ্ছা, বন্ধনগুলি একটু চুপচাপ থাকে, বুঝছেন? হ্যাঁ না চুপচাপ না, চুপ থাকলে তো পরের গোলাকে তো একটু উঠাইতে হবে না? লাইভটা আসলে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। খাদিজা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে। আচ্ছা, আমরা কি লাইভ করতেছি এটা মনে হচ্ছে আপনার কাছে? আমার তো মনে হচ্ছে যে আমরা লাইভে না। মজা করতেছি, ভালো লাগছে। আপু আমি লাইভে কথা বলতেছি, আমার বিশ্বাস হয় না। না আমরা লাইভে আছি। জি আপু বলেন। হ্যাঁ ওকে, আমি মিউট করে দিই না আপু, না হয় আমার কথা। আপু এই যে কোশ্চেনটাও অবশ্য প্রায় বলে ফেলছি আমি, আপু যে কোশ্চেনটা আমাকে করবে। আচ্ছা তারপর আপু করতে চাইছি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে রেকর্ড দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশাল ভাবে কিনা আমাদের রূপসা আপুকে ধন্যবাদ আমাকে আজকে এভাবে ইনভাইট করার জন্য, এবং আমাদের স্পেশাল কুইন এবং আমার মেন্টর, আমার কোচ সাথে আমাকে এভাবে লাইভ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর আপুর কাছে তো আসলে আমি কি বলবো, বলার মতো ভাষা নেই। আপু কি রিসেন্ট একটা খুব বিগ একটা মাইলস্টোন অ্যাচিভ করছেন, যেটা আমাদের সবার ড্রিম। ইনশাল্লাহ আমরা সবাই লেগে থাকলে ইনশাল্লাহ আমরা সবাই করবো। তো আপুর কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নে যাওয়ার আগে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি ফারহানা আক্তার ফেন্সি, দীর্ঘ অনেক বছর ইটালি আরএসসিতে আছি আমার ফ্যামিলির সাথে। আমি একটা পার্ট টাইম জব করতেছি, তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি। প্রায় 3 বছর হয়ে যাচ্ছে সাকসেসফুল ভাবে, আলহামদুলিল্লাহ।
আর এই সফলতার পিছনের মানুষটা হলো আমার পাশে আছে আমার কোচ, আমার মেন্টর আপু, জান্নাতুল ফেরদৌস আপু। তো আপুর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপু আপনি আপনার সাকসেস হওয়ার জন্য কোন কোন বিষয়গুলোর উপর আপনি বেশি ফোকাস করছেন এবং প্রতিদিনের কাজের রুটিনটা আপনার কেমন ছিল আপু? যদি আমাদের সাথে একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি বলতেন এবং আমরাও শুনতাম। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক আজকে এখানে আসার জন্য থ্যাংক ইউ যে আপনি সময় দিয়ে আসছেন। যেহেতু আপু জব করেন আবার বিজি থাকেন, সো যাই হোক এখানে সাফল্যর স্কিল বলতে আসলে সত্য কথা যেটা যে আমাদের বিজনেসে আসলে কোনো স্কিলের দরকার হয় না, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা এখন তো আসলে স্মার্টফোনের যুগ, সো সবাই টুকটাক স্মার্টফোন ইউজ করতে পারি এবং অ্যাজ এ বাংলাদেশি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবালি, সো এখানে ইংলিশ ওয়েবিনার বা অনেক কিছু আছে আমাদের ট্রেনিং সেন্টার, যদিও এটা আবার বাংলায় এখন ট্রান্সলেট করা যায় সবকিছুই, তারপরেও যে বেসিকটা জানা ভালো। আসলে এখানে আমাদের বিজনেসটার জন্য যদি আমি বলে থাকি, সো আসলে স্কিলের তেমন কোনো স্কিলের প্রয়োজন হয় না, এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না, ঠিক আছে? সো এটা আর কি। তারপরেও আমার ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ আমার একটু মানে ইয়ে ছিল, আমি নিজে যেমন যে আমি বললাম যে আমি কিছুটা জানতাম, বাট এই বিজনেসটা টোটালি আমি কিছুই জানতাম না। সো আমি এখানে এসে সবকিছু শিখছি এই বিজনেসের জন্য। হ্যাঁ আমি ইউটিউব করতে যাই, ভিডিও এডিটিং বা কিছু শিখছি, বাট আমাদের যে এত সুন্দর একটা ট্রেনিং সাইট আছে এবং আমাদের যে গাইডেন্সটা করা হয়, আমাদের মাস্টার মাইন্ড হয়, এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিটা জিনিস আমরা শিখতে পারছি। আসলে আমাদের সত্যি কথা যেটা যে এখানে স্কিলের কোনো প্রয়োজন হয় না, আমরা কেউই কিন্তু এই বিজনেসটা আসলে শিখে আসেন। এখানে প্রতিটা আপনারাও বলতে পারবেন যে কারণ আমাদের এই বিজনেসটা টোটালি একটা ডিফারেন্ট কনসেপ্টে তৈরি করা, যেহেতু এটা আমাদের টোটালি নিজস্ব একটা সিস্টেম, অটোমেশন সিস্টেম, যেটা দিয়ে আমাদের বিজনেসটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ পরিচালিত হচ্ছে। দেখেন আমাদের এই বিজনেসটা কিন্তু মূলত অনেকে শুধু অনলাইন মনে করে ভুল করেন, এটা কিন্তু শুধুমাত্র অনলাইন না, এটা অনলাইন অফলাইন দুইটা একসাথে কাজ করছে। এটা 51 ইয়ার্স ধরে অফলাইনে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মাদার কোম্পানি, এটা একটা জাপানিজ কোম্পানির সঙ্গে আমরা অ্যাফিলিয়েটে কাজ করতেছি, আর আমাদের এই সিস্টেমটা অটোমেশনটা আমাদের নিজস্ব একটা সিস্টেম, আমাদের টিমের একটা সিস্টেম যেটা আমরা ইউজ করতেছি। আজকে অনলাইনে কাজ করতে পারছি বিধায় আমাদের সিস্টেমটা যদিও সবকিছু অফলাইনে আছে, আমাদের কোম্পানি আমাদের এভরিথিং অফলাইনে, কাগজপাতি আমাদের যা যা করা লাগে, যেহেতু এটা লিগাল একটা বিজনেস, আমরা যে দেশেই থাকি না কেন সে দেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী বিজনেসটা রান করা হয়, তো সবকিছু লিগাল ডকুমেন্টস অবশ্যই আমাদের লাগবে। সো যে কারণে আমাদের এই বিজনেসটা শুধুমাত্র অনলাইন না, এটা অফলাইনেই এত বছর, অনলাইনে 9 বছর ধরে আসছে। শুধু আমরা অনলাইনটাকে ইউজ করে আমাদের এই মার্কেটিং করতেছি এবং মেন্টরিং করছি। এই যে আপুরা যেরকম বিভিন্ন জন বিভিন্ন দেশে আছে, আমরা কিন্তু এভাবে স্ক্রিন শেয়ার করে একজনের জন্য কাজ করে দেওয়া, তাদের হেল্প করা, তাদের কি কি লাগবে বিজনেসটা সেট আপ করে দেওয়া, এটাই করে থাকি। তো আমাদের মূল কাজ তো দুইটাই, অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা। তো এই দুইটা আমরা এই অনলাইনে করে থাকি। আর আপনি কিভাবে করবেন বা কিভাবে করতে হবে, যেভাবে আমি এখানে এসে শিখছি, আমার কোনো স্কিলের এখানে দরকার হয়নি, কারোরই দরকার হবে না। জাস্ট বেসিক জিনিস বলতে কি যে এই বেসিক একটু ইংলিশ জানা বা বেসিক, সবাই তো এখন স্মার্টফোন ইউজ করি, এটুকু জানলেই এনাফ এই বিজনেসটা করার জন্য। আর আপুর আরেকটা কোশ্চেন ছিল যে হচ্ছে কি জানো ভুলে গেলাম। আপু প্রতিদিনের রুটিনে কি ছিল, মানে কাজের রুটিনটা? আপু প্রতিদিন রুটিন আমি চেষ্টা করি, যে বললাম যে ধরেন আমি আগের দিন প্ল্যান করি যে কালকে আমি কিভাবে কাজ করব। যেমন হচ্ছে যে ধরেন আমি আগে চিন্তা করি যে কালকে আমার কি কি কাজ আছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সো সেটাকে আমি একটু ফোকাসিং করি। যদি দেখি যে না অন্য কোনো কাজ আর নাই, তখন যেহেতু আমার এখন কোচিং কল করা লাগে, এটা সবার আগে প্রায়োরিটি থাকে যে আমার যেহেতু এটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, একজন অ্যাপয়েন্টমেন্ট নেয়, তার একটা লাইফ চেঞ্জের একটা বিষয়, বিজনেসের জয়নিংটা আসলে এই যে আমাদের ইয়েতে মাস্টার মাইন্ডে যে আমাদের কোচ মাস্টার মাইন্ড হয়, সেটাতে বলা হয়, সেটা মাইক মানে আমাদের যে ফাউন্ডার উনি বলেন যে আমরা হচ্ছে কোচরা একটা মানে দারোয়ান, ঠিক আছে, একটা জায়গায় ঢোকার দারোয়ান আমরা। সো আমাদেরকে কি করতে হবে, যখন একজন ঢুকবে তো সে কিভাবে ঢুকতেছে, সে কে, সবকিছু আমাদেরকে কন্ট্রোল করতে হবে, যাতে এমন একজন এখানে আসে যে এই বিজনেসটাকে আমাদের মতো ওন করতে পারে। হ্যাঁ, সেইভাবে যাতে আমরা গাইডেন্স করি, সঠিক মানুষটাকে আমরা বাছাই করি। তো
আমাদের কাজটা হলো এটা। সো যে কারণে যখন একজন কোচিং কলের জন্য আসে, তো আমাদের এটা সম্পূর্ণ কনসেনট্রেশন এজ এ কোচ হিসাবে রাখা লাগে। সো আমি এটাতে সবসময় আগে ফোকাসিং করি যে আমার কালকে কোচিং কল আছে কিনা। সো যখন থাকে সেই অনুযায়ী আমি প্রিপারেশন রাখি। আর যদি না থাকে হয়তো সকালে নাই, সেই টাইমটা আমি আমার টিমের পেছনে দেওয়ার চেষ্টা করি। যাদের যেই কাজগুলো আটকে আছে বা করতে হবে বা যেটা দরকার, সেগুলা নিয়ে আমি তখন ফোকাসিং করি। আপুদের সঙ্গে বসি, আমরা স্ক্রিন শেয়ার করে জুমে কাজ করি। এই যে আমার বিজনেসের যে কাজগুলো মোটামুটি সেইগুলো আমি চিন্তা করি এবং সেগুলা নিয়ে কাজ করি। আর যখন দেখি যে না, এই সময়টা আমার দেওয়া দরকার, আমার কিছু ডেভেলপের দরকার, যেমন এই যে আমাদের মাস্টারমাইন্ড গুলো দেখা, ট্রেনিং সাইটের বিষয়গুলো আমার নিজের মানে আগানোর জন্য, নিজের লার্নিং এর জন্য, এটাতেও আমি ফোকাসিং করি যতটুকু সময়, এবং নিজের বিজনেসটাকে রান করার জন্য যেহেতু এটা আমারও একটা বিজনেস, তো আমাকেও কিছু কাজ করতে হবে, আমার নিজের পোস্টিং করা, এটাতেও আমি ফোকাসিং করি। তো প্রতিদিন কালকে আমি কি করব সেটা আমি আগের দিন ভেবে ঘুমাই। দ্যাটস ইট, এটাই আর কি। থ্যাংক ইউ আপু এত নাইসলি এক্সপ্লেন করার জন্য। আসলে আমাদের বিজনেসে আমরা কিন্তু অ্যাডের মধ্যে বলি যে আমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, যেখানে এখানে এসে কিন্তু আমরা সবকিছু শিখতেছি। যেমন আমি আমার কথা আপু তো বলছি প্রথমে, আমি এখান থেকে একদম এ থেকে জেড শিখছি। এখানে এত ওয়ান্ডারফুল মেন্টররা যে এত পরিমাণ হেল্প করে, যেটা যাদের কোনো কিছু করার ক্ষুধা থাকবে, পজিটিভ মাইন্ডসেট থাকবে, কনসিস্টেন্সি থাকবে, প্যাশন থাকবে, কোচেবল আর মাইন্ডসেট থাকবে, তারা 100% ইনশাল্লাহ পারবে। এটা আমি একদম বিলিভ করি, কারণ উপরে আল্লাহ আছেন। নিজের উপরে তার যদি মানে পূর্ণ কনফিডেন্স থাকে, সে 100% পারবে ইনশাল্লাহ, আজ না হয় কাল। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখন আমাদের আজকে স্পেশাল গেস্টকে এখন প্রশ্ন করবেন রুবিনা আপু। আমি রুবিনা আপুর কাছে হ্যান্ড ওভার করছি। রুবিনা আপু আপনি বলেন, আপনি প্রশ্ন করেন। থ্যাংক ইউ আপু। রুবিনা আপু মনে হয় মিউট করা আছে। রুবিনা আপু আপনি মিউট রুবিনা আপু আনমিউট করেন। রুবিনা আপু আপনার কথা শোনা যাচ্ছে না। আপু মনে হয় আনমিউট করতে পারছেন না, আই থিঙ্ক। রুবিনা আপু আপু কি প্রবলেম হচ্ছে নেটে? না আপু তো ঠিক আছে, বাট মনে হয় আনমিউট করতে পারছে না, সামথিং রং হয়েছে। আপু আপনি লিভ করে আবার জয়েন করতে পারেন, সমস্যা নাই। হয়তো ইয়ে হচ্ছে না, সামথিং রং হচ্ছে হয়তো বা। রুবিনা আপু শুনতে পাচ্ছেন? না আপু আছে। আচ্ছা, তাহলে জিনাত আপু আপনি তাহলে কোশ্চেনটা করে ফেলেন। না, এরপর আপনি করবেন আপু। আচ্ছা, জি আমাকে তাহলে, ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। তো রুবিনা আপু মনে ঢুকতেছি, একটু ওয়েট করি আমরা। জি রুবিনা আপু এবার শোনা যাচ্ছে? না আপু স্ট্যাক হয়ে গেছে মনে হয়, সামথিং রং লাইনে আসছে। সো এটা হতেই পারে, আসলে এটা তো ইন্টারনেটের বিষয়, কখন কি হয়। সো রূপসা আপু আপনি কন্টিনিউ করেন। আমরা কন্টিনিউ করি, আপু আসলে পরে করবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আপুর কাছে আমার কোশ্চেন যেটা, যে যারা নতুন করে বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছে, আচ্ছা আমি আপুকে কোশ্চেনটা করে ফেলি, রুবিনা আপু আপনি তাহলে পরে করেন, ঠিক আছে? শোনা যাচ্ছে কিনা রুবিনা আপু? শোনা যাচ্ছে এখন আমাকে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখন আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো শোনা যাচ্ছে আপু। তাহলে আপুকে কোশ্চেনটা করে ফেলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সরি আমার নেটের প্রবলেম। সো আমি বর্তমানে আয়ারল্যান্ডে ইতালিতে ছিলাম। এই বিজনেসটা আসলে শুরু করা আমার এবং আমার মেন্টর জান্নাতুল ফেরদৌস আপুর হাত। তো আপুকে অনেক অনেক কংগ্রেচুলেশনস আপুর এই বিগ ম্যানেজমেন্ট করার জন্য। আর আমি আমার বর্তমানে আয়ারল্যান্ডে আছি, খুব অল্প সময়, 2 মাস হলো। আমার 2 ছেলে এবং 2 মেয়ে আমার সাথে। আমি আসলে এই বিজনেসটাতে এসেছিলাম আমার হাত ধরে আসতে 2023-তে, যেখানে আমি আজকে যেই আপু তখন ওই র্যাঙ্কে ছিল। আসলে এটা আমার খুব মানে মনে পড়ে যে আমি যখন
আপুকে পেয়েছি, আপু তখন ছিল 5th স্থানে, আর এখন আপু হাইস্ট অ্যাচিভ করছে। So, আমি যখন মানে আসি এখানে, আমি মানে জাস্ট আপু ছিলাম যে আপু আমি কি পারবো। সো আপু আজকে আমার মানে ফুল লাইফ স্টাইল আসলে চেঞ্জ করে দিয়েছে আপুর ওই কথার পাওয়ারটাতে। আজকে আমি আজকে আপুর সেই পজিশনে, যেটা আসলে অকল্পনীয় যে আমি 5th মাইলস্টোনে আছি। 0 থেকে আপুর ওই একটা কথার সাহস পেয়ে এই বিজনেসটা শুরু করি। আর আমি আসলে দীর্ঘ অনেক বছর ধরে আসলে আমি কিছুই করিনি, লেখাপড়া কেমিস্ট্রিতে লেখাপড়া শেষ করে এসে আমি ইটালিতে আমি প্রায় 17-18 বছর ধরে কিছুই করি নাই, কারণ আমার একটা স্পেশাল বাচ্চা ছিল, আমার 4 ছেলে মেয়েদের পেছনে আসলে সময় দিতে গিয়ে আমি জন্য কিছুই করতে পারিনি। তো হঠাৎ অ্যাডটা যখন আমার সামনে এসেছে, আসলে বিলিভ করি না আমি যে কিছু করতে পারবো। মানে এটা ছিল না যে আমি 18 বছর আমি লেখাপড়ায়, যে আপু আজকে বললো মানে নতুন করে শিখতেছি, আপু একটু আগে আসলে আমার অ্যান্সার, আমি যে কোশ্চেনটা করবো অনেকটা অ্যান্সার, যে আমিও ওই 17 আসলে লেখাপড়া থেকে টোটালি একদম দূরে ছিলাম, শুধু আমার বাচ্চারা মানে গেছিলাম। আসলে আমি যে আমার পড়ালেখা করে আসছি বা আমি কিছু জানি একদিন, তো এই বিজনেসটা যখন শুরু করি আমার কাছে সবচেয়ে এই জিনিসটাই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যে আমি আবার স্টুডেন্ট লাইফে আসলে আমি মানে মনে হলো যে আমি ওই লাইফে চলে গেছি, আমি নতুন করে আবার একে চিনতে শুরু করছি, জানতে শুরু করছি। তো আমার কাছে আসলে তখন আমি মানে পারি নাই এই কমিউনিটিটা যে এত সুন্দর একটা কমিউনিটি, আসলে বিলিভ করতে পারি নাই। সো আমার কাছে আপুর সেই লাইনটা অনেক ডিস্টার্ব হচ্ছে আজকে। আমার ফার্স্ট বেবিটা হচ্ছে স্পেশাল সাইট সম্পূর্ণ। সো ওকে ওর জন্য আসলে আমি সম্পূর্ণ আমার স্বপ্ন সবকিছু আসলে দিয়েছি। আমার সবার আগে আমার মানে প্রায়োরিটি ছিল আমার সঙ্গে। সো সেই জায়গা থেকে যে আমি যে আবার ফিরে আসবো, যে নিজের কিছু আইডিয়া হবে, নিজে একটা মানে আজকে এত দেশের মানুষ এই যে একটা বন্ডিং তৈরি হবে, এটা আসলে অকল্পনীয়। আর মানে এটা জানি আমরা যে আমার যাদের স্পেশাল বাচ্চা আছে, আমরা অনেকটা মানে ঘরের ভিতর আসলে বন্দি হয়ে যায় সব। আমরা সব জায়গায় যে চাইলেও আসলে যে মনে হয় যেন আমি চাপ দেওয়া, দেখি আর এর বাহিরে আর কিছুই ছিল না। কিন্তু আমি আসার পরে আলহামদুলিল্লাহ আমি নিজেছি, আমি এত এই জিনিসগুলির সাথে এখন বাড়ছি, আমি তাদের সাথে কথা বলতে, তাদের সাথে একটা গুড রিলেশন তৈরি হয়েছে, মানে সব মনে হয় যেন ফ্যামিলির মতো। আমার কাছে মনে হয় যেন 4 দেয়ালে বন্দি থাকলো আমি পুরা দুনিয়াতে ঘুরতেছি, আমার পুরা দুনিয়া ঘুরে বেড়াইতেছি সারাদিন। আমার কাছে কোনো মানে একাকিত্ব, কোনো মেন্টালি যে একটা প্রেশার, আমাদের মতো মায়েদের একটা মেন্টালি আমরা একটা ইয়াতে থাকি, কিছুই আমাকে এখন টাচ করে না। মানে আমি ভিতর থেকে যত সারা দিনে যত কাজ করি, যত কিছু ক্লান্তি আসে, আমার কাছে কোনো ক্লান্তি না, মানে আমার মাইন্ডের মধ্যে এমন একটা প্রশান্তি এই বিজনেসটাতে যখন আমি সময় দিই। সো থ্যাংক ইউ বলে আসলে শেষ করতে পারবো না আপু। আজকে আপনার সেই সাহস, আসলে এটা আসলে আমি যখন এটা সরি। তো আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপু তো আপুর 2টা বেবি আছে, আপুর একটা সংসার আছে, আপু একজন 3.5 বছর ধরে আপু
রান করতেছে আপুর একটা বিগ একটা, তো এই যে সংসার বীজ তারপরে মানে এই জিনিসগুলো থ্যাংক ইউ এবং আপু, আপনাকে আমাদের এই বিজনেসটা আসলে আমরা যে যেসব মায়েরা করতেছি বিজনেসটা করার জন্য আমাদের ফ্যামিলির সাপোর্ট কতটা গুরুত্ব এখানে আপু যদি বলতেন। থ্যাংক ইউ আপু, সরি হয়ে যায়, সরি সরি। না 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 আপু, ইটস ওকে আপু, ইটস ওকে। আপুর জন্য একটা কংগ্রেচুলেশনস যে আপু। আর আপু আমি একটা জিনিস আজকে আপনাকে বলি, ফিল করছি আমি সেটা, অবশ্য জানি না আল্লাহ তাআলা যখন আমি যেটা ফিল করি এটা হয়ে যায়, অনেক সময় আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। আজকে দেখেন, আজকে আপনি যখন বিজনেস শুরু করেন তখন আমি ওই জায়গায় ছিলাম, আপু তো আবার চলে গেছে। তো ঠিক আছে, এটা পরেই বলো। আচ্ছা বলবো, ফিল করলাম হঠাৎ করে আপুর এই কথাটা শুনে, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ নেক্সট ডে আপু আমার এই মাইলস্টোনে থাকবে, তখন আমরাও সেলিব্রেট করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আশা করি। আর তখন তো আমরা দেশ বিদেশ ঘুরবো আরো একসাথে সব জায়গায় যেভাবে আমরা মিট আপ করি। সো আপু আসছে, আপুর কথাটা তো আমার বলা হয়ে গেছে, আপু পরে শুনে নেবেন। আপুর আসলে লাইনাসকে খুবই ডিস্টার্ব করছে। আপু যেটা বলতেছিলাম যে আপনি যেমন বললেন যে আপনি যখন শুরু করছিলেন আমি তখন 5th মাইলস্টোনে ছিলাম এবং আপনি এটা ইয়ে করছিলেন। হ্যাঁ বাট হ্যাঁ বুঝতে পারছি। তো এটা হচ্ছে যে আমি এখন ফিল করলাম আপনার এই কথা শুনে আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আপু, শোনা যাচ্ছে। সো এটা আর কি, তো এটা পরে শুনেন। আমরা এখন কোশ্চেনে যাই, আপু শুনতে পারবে কিনা জানি না, আবার এই জন্য আর কি। আপু কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপু আমি শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, জি শোনা যাচ্ছে আপু। তো যেটা বলতেছিলাম যে দেখেন আজকে আপনি আমার ওই সময় ওখানে ছিলেন, আমি ছিলাম, আপনি কেবল শুরু করেছিলেন, আমি ছিলাম 5th মাইলস্টোনে। তো আমি এটা শুনে ফিল করলাম যে ইনশাআল্লাহ নেক্সট আমরা আরেক যখন আপনি এখানে আসবেন, এই আমি আজকে যে মাইলস্টোন অর্জন করছি আপনিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে আসবেন আশা করি, দেন আমরাও এরকম একটা সেলিব্রেশন করব। ঠিক আছে আপু? সো এবং শুধু আপনার সবার জন্য সবাই ইনশাআল্লাহ আমরা আগাবো যেভাবে আমরা আগাচ্ছি, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আমাদের সবাই আমরা এখানে যাব, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। তো আপু যেটা বলতেছিলেন যে আপুর কোশ্চেনটা ছিল এরকম, পরিবার সন্তানের যে আমি কিভাবে ব্যালেন্স করছি আমার সবকিছু। আসলে আপু এই কথাটা বলতে গেলে অবশ্যই আমাকে বলতে হয় যে একজনের কথা, যার কারণে আমি এটা আসলে করতে পারছি, আমার বিজনেসটাকে সময় দিতে পারছি এবং আমি আমার সবকিছু আমি মেনটেন করে আগাইতে পারছি। জানেন তো একটা মেয়েদের আসলে অনেক ডিফিকাল্ট এই বিষয়টা। যখন আমি বুঝলাম যে হ্যাঁ আমার মানে একটা সাপোর্ট দরকার এবং হচ্ছে যে আসলে একা একা পথ চলা কঠিন, অবশ্যই একটা সাপোর্ট দরকার সবারই। সাপোর্ট থাকলে আরো বেশি ভালো হয় আগানোর জন্য। তো আমার এখানে বলতে হবে যে অবশ্যই আমার হাজবেন্ডের কথা, যে আসলে সে অনেক ডিফারেন্ট এই দিক দিয়ে একটা মানুষ, যে সে আমাকে টোটালি অনেক অনেক হেল্প করে আমার এই বিজনেসে গ্রো হওয়ার জন্য। সে আমার ফ্যামিলিকে আমার পুরো সাপোর্ট সে আমাকে দিচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে। যদিও সে এখন আমার সাথে ফুল বিজনেস করছে, আগে তো সে জব করতো, তখনও সে চেষ্টা করছে যতটুকু পারে এবং জব কুইট করার পরে আমরা দুজন একসাথে বিজনেস করছি। আর আমি এই যে বিজনেসে সময় দিই, দেখেন অনেকে আছে যে এটা ওটা সেটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে, অনেকে হয়তো বলে, কিন্তু সেটা টোটালি ডিফারেন্ট। আমি যখন বিজনেসে কাজ করি সে আমাকে কিছুই বলবে না, সে তার মতো সবকিছু করে ফেলবে। সো এই যে একটা সাপোর্ট, বাচ্চাদের টেক কেয়ার করা, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, সে আমাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, যে কারণে হয়তোবা আমি এই বিজনেসে সময় দিতে পারছি আরো বেশি করে। এটা ছাড়াও যখন সে জবে থাকতো তখনও আমি সময় দিছি, কিন্তু এখন আরো বেশি করে পারছি। এটা আমার জন্য একটা ব্লেসিং। হ্যাঁ, যে আমরা দুইজন মিলে আসলে একটা ফ্যামিলিতে, একটা পরিবারে একা কোনো কিছু, যেমন ধরেন স্বাভাবিক না যে একা পথ চলা আর দুইজন মিলে চলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো দুজন মিলে চললে অবশ্যই আপনার সাকসেসটা আরো তাড়াতাড়ি হবে
একা থাকলে সেখানে একটু সময়টা বেশি লাগবে। তো আমার ক্ষেত্রে মনে হয় এটা একটা কাজ করছে। আমি এই জন্যই হয়তো আমার এই ফ্যামিলি সবকিছু আরো ব্যালেন্স করতে পারছি। নিজেকে সময় দিতে পারছি, আমার বিজনেসে সময় দিতে পারছি। যতটুকু সম্ভব আমার বাচ্চাদের, আমার ফ্যামিলি যখন যতটুকু প্রয়োজন করতে পারছি। কারণ হচ্ছে যে আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করছে। ঠিক আছে? যে আমার ব্যবসা অনেক, অনেক ভূমিকা রাখছে আমার পরিবারের। এটা অবশ্যই। আজকে যে বললাম যে আমি যদি যেমন ধরেন আমি যে বললাম যে রুটিন করে আমি কাজ করি। আমার যেটা করা লাগবে, যখন যেটা করা লাগবে আমি রুটিন অনুযায়ী কাজ করি। কখন আমার ফ্যামিলির যে আজকে যেমন আমি কিন্তু এমন না যে শুধু বিজনেসই করে যাচ্ছি আর কিছু করতেছি না। বিষয়টা এরকম না। অনেকে মনে করতে পারে 24 ঘন্টা আমি অনলাইনে থাকি। তার মানে কি শুধু আমি অনলাইনেই থাকি। 24 ঘন্টা বিজনেস করছি। আসলে তো তা না, অবশ্যই না। আমি তো ঘুমাই, খাই, সবই করি ৮-১০ টা মানুষের মতো। সো এই যেমন আজকে আমার সেলিব্রেশন এর জন্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে রেস্টুরেন্টে গেছিলাম। তো ওরা যেখানে পছন্দ করে অনেক। তো এই যে সেলিব্রেট করলাম একসাথে ফ্যামিলি সেলিব্রেট করলাম। আল্লাহ রে। সো ওটা রাখো বাবা। তো সেলিব্রেট করলাম। তো এটা রিয়েল সেলিব্রেশন। রিয়েল যে সেলিব্রেশন। আপু পড়েন, আমরা সবাই ছেলে পড়াই দিচ্ছি। এটা না এটা আপু আরেকটা বিষয় যে আমার বাচ্চারা না অনেক আপু, ঠিক আছে? আমার এটা বাচ্চারাও অনেক সাপোর্ট করে। ইয়ে করেন আপু, এটা জি, জি আপু। আমরা সবাই দেখি আপুর এই ইয়াতে পড়েন আপনি। আচ্ছা ফারদান পড়াই দাও মাম্মাকে। আপু একটু পড়ে ফেলেন। আচ্ছা দাও, ওটা দাও, ওটা দাও। ছেলে পড়াই দিতে চাচ্ছে ফারদান মাকে। পড়াই দে, ফারদান পড়াই দে। তুমি পড়াই দাও, নাও তুমি দাও, তুমি মাথায় দিয়ে এখানে দাও। ও বুঝতেছে যে আচ্ছা, এখানে আসো, এটা আসো, আমার ও আমাকে দাও, হ্যাঁ আমাকে, হ্যাঁ একটু দিয়ে দাও, দিছিল আমাকে সুন্দর দিয়ে করে, দাও। হ্যাঁ হ্যাঁ। তো সে সুন্দর করে আপুর দিছিল। কথা বুঝতেছে, বুঝছেন? সে পড়াই দিতে সে কথা বুঝছে। আমাদের কুইন, আমাদের কুইন। আমাদের কুইন। আপনারও লাগবে মাথায় থাকলে। সো যাই আপু হোক এটা এটা হচ্ছে কিনা বলি সবার না। জন্য রেখে দিয়ে না আপু, আপু আমরা সবাই একবার একবার কিসের করে নিয়ে কুইন? আসবো। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন। এই যে যখন হচ্ছে যে মিস ওয়ালি হয় তখন সবাই একটা করে ইয়ে পরে, তো ওরকম এটা ইয়ে হ্যান্ড ফার্স্ট ওভার সারে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, মিস সো ওয়ার্ল্ড তারপরে রেখে দেয়, এটা আপনাদের নেক্সট যে তাকে এটা হ্যাঁ ট্রান্সফার করা হবে। নেক্সট যে এই মাইলস্টোন অ্যাচিভ করবে তাকে হস্তান্তর করা হবে ইনশাল্লাহ। একের পর এক তো আপু তাহলে এরকম। এখন আপনাদের জি ট্রাই করতে হবে জি অবশ্যই, ঠিক আছে? কে কে আগে চাই ইনশাআল্লাহ আপু। এটা? তো এখন যেটা আর কি বলতেছিলাম আপু যে আসলে একা একা আমি পথ চাই চলা কঠিন, তো আপু, আমি অবশ্যই হাত সাপোর্ট উঠালাম, আমি চাই। দরকার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ অবশ্যই। আপু এখন কারাকারি আমারও লেগে লাইনে যাবে এটা ডিস্টার্ব নিয়ে। করতেছে। আগে আসলে আগে আমারও পাবেন, লাইনে ঠিক আছে? হ্যাঁ আজকে থেকে দৌড়াইতে আচ্ছা হবে ওকে, আপু মানে তার কথা মানে, শোনা যাচ্ছে বুঝছেন? আমার আপু? কথা শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, জি শোনা জি যাচ্ছে, আপু। শোনা যাচ্ছে আপু। আচ্ছা আচ্ছা। না একটু লাইনে হ্যাঁ, ইয়ে করতেছিল, আপ ডাউন করছিল। শোনা যাচ্ছে। সো জি। তারপরে এই যে আমি যেটা বলতেছিলাম আসলে যে আমি ওইভাবে আর কি ম্যানেজ করি সবকিছু যাতে সব জায়গাতে আমি ব্যালেন্সটা রাখতে পারি। আসলে চেষ্টা, ইচ্ছা শক্তি যদি থাকে সবাই করতে পারে। যেমন আমি দেখছি যে অনেক আপুরা আছে হচ্ছে যে একটা বেবি আছে তাই বলে যে আপু আমি কিছুই করতে পারিনি, আমার সময় হয়নি, এটা হয়নি। আবার অনেকে দেখেন এই যে আমাদের হচ্ছে সুপার মম এখানে অনেকে আছেন, এবং এই যে রুবিন আপু আমাদের একজন সুপার সুপার মম। কারণ উনি ৪ টা বেবিকে নিয়ে সামলায় বিজনেসটা রান করছে। আবার আমাদের একজন স্পেশাল বেবি আছে তার। সো আপুর বড় ছেলেটা। সো আপু তাকে নিয়েও কাজ করছে। একজন স্পেশাল বেবি যখন থাকে আমাদের, আমরা হয়তো অতটা ফিল করতে পারবো না, কিন্তু যার আছে সে বোঝে আপু কতটা স্ট্রাগল করে আমরা জানি। সো এই যে বেবিকে নিয়ে আপু তার ৪ টা বেবিকে নিয়ে সে কাজ করতেছে। অ্যামেজিং একটা ব্যাপার। আসলে কিভাবে সম্ভব? এই যে ইচ্ছা শক্তি, চেষ্টা, আপনি যদি নিজের মাইন্ডসেটটা ওইভাবে করতে পারেন যে আমি করব, তাহলে আপনি পারবেন। বাট আমি যদি ওই ফিলটাই না করি তাহলে তো হবে না। অ্যাকশনটা নিজেকে নিতে হবে, তাই না? তারপরে না সবকিছু ওকে হবে। সো আমার ওই ফিলিংসটা আমি সবসময় ট্রাই করি যে আমাকে এটা জি আপু। করতে হবে, আমাকে এইভাবেই করতে হবে। আমি শিডিউল করে আমার নিজের সময়টা অ্যাডজাস্ট করে আমি সবকিছুতে ট্রাই করি এবং চেষ্টা করি যাতে সব দিকে ব্যালেন্স থাকে।
এভাবে আমি আমার বিজনেসটাকেও রান করতেছি, আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমার বাংলাদেশে আরেকটা ফ্যামিলি আছে সেখানে সময় দিচ্ছি, আমার টিম মেম্বারদের সাথে সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবকিছু, এবং অবশ্যই আমার ইবাদত, আমার নামাজ কালাম সবকিছু করে আমি আমার বিজনেসে সবভাবে সময় দিচ্ছি, চেষ্টা করছি। এই তো আপু। আসলে আরো অনেক থ্যাংক ইউ কিছু বলার আছে, কিন্তু আসলে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। সুন্দর করে আমি চলে যাচ্ছি। তো এবার আমি চলে যাচ্ছি আমার এখন চলে যাচ্ছে প্রশ্নে। হচ্ছে আমাদের ফাতেমা ওর কাছে। আপনি মেন্টরকে বলেন। থ্যাংক ইউ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। অবশ্য এটা দেখা যাচ্ছে না, এটা অনেক সমস্যা, সো এটা দেখতে হ্যাঁ, হলে পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আপুর কাছে আমার প্রশ্ন, যারা নতুন করে বিজনেসটা শুরু করতে চাচ্ছে তাদের জন্য আপনার ইন্সপিরেশনস এবং মেসেজ গুলো কি কি বলবেন? এইভাবে নিলে হবে মনে হয়। ওকে, হ্যাঁ জি, এখন দেখা যাচ্ছে আপু। আপু এতক্ষণ মনে হচ্ছিল যে মাথার উপর একটা ডায়মন্ড জ্বলতেছে। ও তাহলে তো ওটাই ভালো ছিল, ডায়মন্ড এটা নিয়ে খুব আসিস। ভালো লাগতেছিল আপু, ডায়মন্ড জ্বলতেছে। হ্যাঁ হ্যাঁ, জল 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 করতেছে আপু, এটা আচ্ছা সুন্দর। ওকে ওকে, ইটস ওকে, তাহলে এটাই থাক, ব্যাকগ্রাউন্ড থাক। আচ্ছা জি আপু। So, আপু বলেন। হ্যাঁ রূপসা হ্যাঁ, আপু। এই যে হ্যাঁ, আমি কিন্তু কোশ্চেন করে ফেলছি। আপুর পরিচয় দেওয়াটা আমি দিয়ে দিচ্ছি। সে হচ্ছে ফাতেমা খাতুন রূপসা, উনি বেলজিয়ামে থাকেন। আপু একটা ফুল টাইম বিজনেস করছেন, আলহামদুলিল্লাহ। তার আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপু এই বিজনেসটা রান করছেন। উনিও একজন সুপার ওম্যান, কারণ একটা বিজনেস করে আবার তার পাশাপাশি আরেকটা বিজনেস করা, এটা চারটেখানি কথা না। সো আমি তো সেটা জানি ওই যে আপনি উনি যেটা একটু বললেন বলেন। আর কি, আসলে এটা হচ্ছে কি ভালো লাগার জায়গা থেকে করা, ভালোবাসার জায়গা থেকে করা। আমি আমার এই বিজনেসটাকে অনেক ভালোবাসি, সেজন্য আমার মনে হয় যে এই বিজনেসটা করতে আমার এখন মনে হয় যে অফলাইনের বিজনেস যে আমার এই বিজনেসটা করতে আমার বেশি ভালো লাগে, কারণ এখানে শিখার অনেক কিছু আছে, প্রতিদিন শিখতেছি। তারপরে এই যে আপুদের সঙ্গে গল্প করি, মিটিং করি, এই জিনিসগুলো আসলে আমার অনেক ভালো লাগে, যেটা আগে করতে পারতাম না। হয়তো কাউকে মন খারাপ হলে কাউকে এখানে ফোন করতাম, কথা বলতাম, ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আর মন খারাপে মানে সময় পাই না, কি মন খারাপ করব, এখন আর সময় নেই। যতটুকু আছে ক্রিয়েটিভ কাজে লাগানো, তাই না আপু? হ্যাঁ, সেটাই সেটাই আর এখন এখন আসলে দিন দিন আরো বেশি যত নতুন আপগ্রেড হচ্ছে, সবকিছুই আপডেট হচ্ছে। সো আপডেট হচ্ছে। আমাদের বিজনেসটা আপডেট হচ্ছে, আমরা আরো নতুন কিছু শিখতে পারছি এখন। সো যে কারণে আসলে আমরা শেখার কাজে আমাদের সময়টা দিচ্ছি, তাই না? এবং জি, জি। আমাদের লার্নিং এর কাজে, আমাদের আর্নিং এর কাজে। তো এই যে আমাদের টিম মেম্বারদের সাথে আমাদের নিজেদেরকে এইগুলা, এই যে মিটিং করা, সবকিছু মিলাই সো আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারছি। এটাও অনেক অনেক বিষয়, যেখানে আমরা আসলে আগে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফেসবুকে স্ক্রল করে অন্যকে বড়লোক বানাইতাম, এখন সেটা করে আমরা নিজেদেরকে বড়লোক করতেছি। আলহামদুলিল্লাহ। না সেটাই So, আপু, এখানে তো creative শিখার কাজে অনেক লাগাচ্ছি। কিছু আছে। হ্যাঁ, শিখার তো শেষ নেই, ঠিক আছে। আসলে এই শিখার জায়গাটা যেখানে থাকবে দেখবেন সেখানে আপনি কিন্তু সবসময় সবকিছুতে অ্যাক্টিভ থাকতে পারবেন। শিখার জায়গা যদি না থাকে তাহলে ওই জায়গাটাতে বেশিদিন আপনি অ্যাক্টিভ থাকা সম্ভব না। তো আমাদের এখানে যেহেতু শিখার জায়গা আছে, সেজন্য কিন্তু আমরা দেখেন এই যে সুপার মামরা কিন্তু অনেক অ্যাক্টিভ। হ্যাঁ, তো অবশ্যই। জি, জি। আপুর কাছে প্রশ্ন হচ্ছে, যারা নতুন বিজনেসটা শুরু করতে চাচ্ছে, অনেকে আছে স্টার্ট করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার মেসেজটা কি, এবং আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন আর কি, যারা স্টার্ট করতে চাচ্ছে বিজনেসটা। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ হচ্ছে যে দেখেন, সত্যি কথা যেটা, আমি তো অনেক আপু ভাইয়াদের সঙ্গে কথা বলি, আপুদের বিশেষ করে আপুদের সঙ্গে কথা বলি। সো আসলে অনেকেই অনেক কিছু করতে চান, কিন্তু ওই যে তারা খুঁজছেন যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন, আসলে বুঝতে পারছেন না। সো আমরা তো আছি তাদের জন্য। আমরা তো এই যে অ্যাডভার্টাইজিং গুলো করছি, যাতে একজন আসলে আমাদেরকে দেখে ইন্সপায়ার হয় এবং এটা শুরু করে। যে আমরা কেন লাইভ করছি, আরেকজনেরও এটাতে লাইফ যাতে চেঞ্জ হয়, তাই না? সো আমাদের বিজনেস মডেলটা এইভাবে সাজানো। আর আমাদের এই সিস্টেমটার টার্গেটই হচ্ছে এটা, যে যাতে মানুষ দুনিয়াতে সাকসেস হয়, নিজেদেরকে নিজেদের জায়গায় ফিজিক্যালি, মেন্টালি এবং আপনার হচ্ছে যে মানে সব দিক থেকে সে ফিনান্সিয়ালি ভালো থাকতে পারে। এটাই হচ্ছে যে আমাদের লিডার্সদের মূল টার্গেট। একটা মানুষ
যাতে সুস্থ থাকতে পারে, এই ৩ টা সাইডে। যখন একটা মানুষের ধরেন আর্থিক অবস্থা ভালো থাকবে এবং সে সুস্থ থাকবে, তখন কিন্তু সে মেন্টালিও ভালো থাকবে। এই যে রুবিনা আপু বললেন যে আপু অনেক কাজ করে না, এখন সে কাজ করে, সে মেন্টালি অনেক ভালো থাকে এখন। ঠিক আছে? সো আমরাও যেমন এই যে দেখেন সত্য কথা যেটা, আমার যখন আগে টেনশন ছিল যে কিভাবে সেভিংস করব, বাচ্চাদের পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা থাকতো যে ২ টা বাচ্চা আমার, এদেরকে কিভাবে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা লাগে। স্কুলে লাগে না, বাস তার পরবর্তীতে যখন হচ্ছে যে আপনাদের ধরেন আমাদের বাচ্চারা যখন ইউনিভার্সিটি যাবে, তখন কিন্তু বিগ একটা অ্যামাউন্ট, ভালো একটা সাবজেক্টে পড়তে গেলে একটা ভালো খরচ লাগে। সো একজনের ইনকামে তো আসলে অনেক ডিফিকাল্ট। তারপরে তো আরো সংসার আছে, এই যে বিল দিন, দিন যে হারে বাড়ছে। দেখেন আমি যদি একটা ভালো একটা বাসা নিতে যাই আমাদের রোমে, ধরেন আমি যদি চিন্তা করি, সো সেখানে হচ্ছে যে হয়তোবা আমার হাসব্যান্ড যদি ৳২৫০০ ইনকাম করে মান্থলি, সেখানে বা ৳২,০০০ বা ৳২৫০০ ইনকাম করে, এটাও খুব টাফ, খুব ভালো জব না হলে হয় না। সো যেহেতু আউটিস্তা ছিল, তো যে কারণে হচ্ছে সেটা পারতো, হইতো। তো এখন এখানে ধরেন আমার ৳১২00-১৩০০ শুধুমাত্র একটা বাসা ভাড়ায় চলে যাচ্ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে বিল, কারেন্ট বিল, এই বিল, সে বিল দিয়ে ৳২,০০০ নাই। খাওয়া-দাওয়া সবকিছু দিয়ে ৳২২০০-২৩০০ নাই। তাহলে আপনার থাকলোটা কি আর? তো সেখানে আমাদের যদি এরকম কিছু করতে পারি, আমরা ২ জন মিলে কাজ করে যদি একটা পর্যায়ে যেতে পারি, আসলে আমাদের উচিত একটা ইনকামের উপরে বসে না থেকে আরো কিছু ট্রাই করা। কারণ হচ্ছে যে একটা ইনকাম করে আসলে আমাদের সারভাইভ করা কোন রকম সম্ভব। এর সাথে বেটার কিছু করা সম্ভব না। আর আমাদের আসলে ২ টা জায়গা থাকে। একটা হচ্ছে এখানে, একটা হলো বাংলাদেশে। ২ টা, সো অনেকের ২ টা ফ্যামিলি টানা লাগে। সো এখানে যদি আমাদের আম কিছু একটা আমরা করতে পারি। আর এখনকার যে যুগটা যাচ্ছে সেটা হচ্ছে যে অনলাইন বেজে অনেক কিছু করা যায়। শুধু আমাদের এই বিজনেসটাই না, অনেক কিছুই করা যায়। অনেকে কিন্তু অনেকভাবে ইনকাম করছে। তো আমরা যদি একটু ট্রাই করি একটা কিছু করার, আর যদি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মের মতো বিজনেস হয়, যেখানে আপনার শুধু এখন না, যেখানে আপনি লিগ্যালিটি পাচ্ছেন, আপনি হালাল একটা বিজনেস পাচ্ছেন, এত টিম মানুষের এত সাপোর্ট পাচ্ছেন, তাহলে কেন না? কেন এই বিজনেসটা করব না? অবশ্যই করা উচিত। আমার যেটা মানে ওপিনিয়ন। যতটুকু যেহেতু আমি আসলে এখন আমার টার্গেটই যে বেশিরভাগ সংখ্যক আপু ভাইয়াদের হেল্প করা, এবং আমি কিন্তু রিসেন্টলি হচ্ছে যে এটা নিয়ে কাজও করতেছি, এবং আমার ইচ্ছা যে না, ইটালিতে বিশেষ করে যারা আছে, আরো আপুদেরকে যারা করতে চায় তাদেরকে হেল্প করা। তো আমি বলব যে আসলে ১ম স্টেপটা হচ্ছে আপনাদের শুরু করতে হবে। হ্যাঁ? ১ম পদক্ষেপটা কিন্তু আপনাকে নিতে হবে। আমার যতটুকু দায়িত্ব আমি কিন্তু করে দিছি। আমার একটা দেওয়া দরকার, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া দরকার, জানানো দরকার যে দেখেন আপু এটা আছে। সো আপনারা আসেন, দেখেন, বোঝেন। সো বোঝার এবং জানার সম্পূর্ণ সুযোগ আছে আমাদের এখানে। এমন না যে আপনি আসলেন ঠাস করে ঢুকে গেলেন, এটা তো না, তাই না? সো জানার বোঝার 100 to 100 এখানে সুযোগ আছে। আপনি আগে জানেন, বোঝেন যে এই জিনিসটা আপনার জন্য কিনা। যেমন আমি যতটুকু তখন জানতে পারছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, দিস ইজ ফর মি। সো আমি এটাকে আঁকড়াই ধরছি। ঠিক আছে? সো এভাবে যার মনে হবে, যেমন আপুরাও করছে, যে আপুদের কাছে এখানে ঢোকার পর মনে হইছে এমনি, এমনি তো আসলে এখানে তারা বসে নাই। এমনি, এমনি তো আমি বসে নাই। যে ৩.৫ বছর ধরে আমি কেন কষ্ট করছি? যে আমরা হাসব্যান্ড ওয়াইফ বাইরে জব করতেছি না। দেখেন আমাদের জবটাকেও রিপ্লেসমেন্ট করে ফেলছে আমার এই বিজনেসটা। তাহলে এটা কতটা পোটেনশিয়াল হতে পারে। প্লাস এই যে আমি কিন্তু এই বিজনেস থেকে এই বাসাটা কিনছি ফুল পেমেন্ট করে। যেহেতু আমি ইন্টারেস্টে যাব না, সুদের মধ্যে যাব না। সো আমি বাসা কিনি নাই পরে আর। তো দেন আমি কিন্তু এই বিজনেস থেকে করতে পারছি। তাহলে বোঝেন যে বিজনেসটা কতটা পোটেনশিয়াল হতে পারে। অনেকে অনেক রকম বলতে পারে যে আমার তো কানে আসে, অনেক কিছুই শুনি, ফেসবুকে দেখি। একেকজন একেক রকম বলতে পারে আমাদের বিজনেস নিয়ে। কিন্তু তারা যারাই বলতেছে একদম টোটালি না জেনে বাইরে থেকে বলতেছে। আসলে তারা নিজেরাও বিজনেস করে নাই। এখন একটা ভেতরে কি হচ্ছে, যেমন ওই যে কালকে হচ্ছে কে যেন বলতেছিল, আপু জিনাত আপু না কে যেন বলতেছিল, হ্যাঁ জিনাত আপু আই থিংক একটা উদাহরণ দিছিল। তো উদাহরণটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা রেস্টুরেন্টে দেখছেন, তো রেস্টুরেন্টের বাইরে দিয়ে যাওয়া আসা করতেছেন। তো রেস্টুরেন্টের ভেতরে কি হচ্ছে সেটা তো আপনি বুঝবেন না। যতবারই যাওয়া আসা করেন এদিক থেকে ওদিক থেকে, আপনি বুঝবেন না কি হচ্ছে এখানে, তাই না? কি রান্না হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এখানে মেনু কি। আপনাকে জানতে হলে এটা খাবারের টেস্ট কিরকম, আপনি শুধু বাইরে থেকে দেখতেছেন, তাহলে তো হবে না। আপনাকে ভেতরে ঢুকতে হবে, মেনুটা দেখতে হবে, টেস্ট করতে হবে। তারপর না আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা কতদূর কি অবস্থা, তাই না? পেমেন্ট তো পরের বিষয়। তার আগে তো দেখবেন। সো সেটাও আপনি যদি না করেন তাহলে আপনি কিভাবে জানবেন? তো আমাদের বিজনেসটাও সেরকম। আপনি শুধু বাইরে থেকে হাই, হাই করতেছেন আঙ্গুর ফল টক। সো ভাইরে আঙ্গুর ফলটাকে পেড়ে খেয়ে তো দেখেন যে এটা টক না মিষ্টি, তাই না? সো এরকম আরকি বিষয়টা। তো যাই হোক, বাইরে থেকে তো অনেকে অনেক কিছু মনে করে। মানুষের ধারণা যেমন আমাদের ইসলামে আছে যে আপনি যেটা ধারণা করে কথা বলেন, এটা কিন্তু গুনাহ। আমাদের নবীজি কিন্তু
লিখছে 99% হচ্ছে মিথ্যা। সো আপনাদের একটা কিছু করতে হলে প্রথমে অ্যাকশনটা নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শুরু করতে হবে। যে আমরা এত মানুষ করছি, এই যে আমাদের এই টিমে বলতে যেমন আমার নিজের টিমে ধরেন 7-8 জন ডাক্তার আছে, এখানে আমাদের পিএইচডি হোল্ডার আছে, আমাদের আরো টিচার্স আছে, অনেক অনেক প্রফেশনের আপু ভাইয়ারা আছে যারা বিগ বিগ পড়াশোনা করে এখন তার পাশাপাশি বিজনেসটা করছে, তারা জব করছে, জবের পাশাপাশি করছে, হাউস ওয়াইফরা করছে, সব পেশার মানুষ এখানে আছে। তারা কেন করছে? অবশ্যই তারা এখানে একটা কিছু দেখতে পারছে, এই জন্যই করতেছে, তাই না? সো এই জন্য আমি বলবো নতুনদের আসলে প্রথমত যেটা উচিত যে আগে বিষয়টা জানা, বোঝা এবং অ্যাকশন নেওয়া। অ্যাকশন নিলেই না সে আপনি সাকসেস হতে পারবেন। তার অ্যাকশন না নিলে আপনি কিভাবে নিতে পারবেন? হ্যাঁ, তো অবশ্যই চেষ্টা করতে হবে যে কোনো কিছু চাইতে গেলে। এখন কারো যদি ড্রিম হয়ে থাকে আমাদের মতো যে আমি লাইফে কিছু একটা অ্যাচিভ করতে চাই, লাইফে বড় হতে চাই, তাহলে মোট কথা যে ধনী হতে চাই। কারণ ধনী হইতে গেলে আপনি শুধু জব করে বসে থাকলে হবে না। আপনাকে ডিফারেন্ট কিছু থিংকিং করতে হবে। বিজনেস ছাড়া কিন্তু আসলে আগানো যায় না। রিচ যেটাকে বলে এটা হওয়া যায় না। সো কারো যদি স্বপ্ন থাকে নিজের আইডেন্টিটি তৈরি করা, নিজের লাইফটাকে সেটেল করা, ফ্যামিলিকে হেল্প করা আর সবাইকে হেল্প করা, তাহলে আমাদের বিজনেসটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। তো নিজেদের নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে, তো অবশ্যই সম্ভব। কিন্তু প্রথমত অ্যাকশনটা নিতে হবে। জি আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আপুর সঙ্গে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি যে আসলে লাইফে মানির যদি সিকিউরিটি থাকে, আপনার মানিটা থাকলে আপনার মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, সব দিকে আপনি কিন্তু সিকিউরিট। এই জিনিসটা সবসময় সবাই যাদের দুনিয়াটা এরকমই আপু, দুনিয়াটাতে আসলে এটাই। সেটাই, কারণ আপনি যে জায়গায় যাচ্ছেন, আপনি একটা ভ্যাকেশন করতে যান, আপনাকে কিন্তু মানি লাগবে। অন্য কিছু নিয়ে গেলে বাংলাদেশে যান মানি লাগবে। তো বিজনেসের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। একটা আপু যে কথা বললো জবের মাধ্যমে, আসলে সেটা তো জব হচ্ছে একদম পুরা গণা টাকা যেটাকে বলে, মাস শেষে মাসের 15 দিন গেলে এটা শেষ, সব বিল দেওয়ার পর এটা আর কিছুই থাকে না। কিছুই থাকে না, রাইট। সেটাই। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে অনেকগুলো কথা বলেছেন। যারা আসলে শুরু করতে চাচ্ছেন, আমার মনে হয় আপুর কথাগুলো থেকে, আপুর মেসেজগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ আপু। এবার আমি জিনাত আপুকে মাইকটা দিয়ে দিচ্ছি। জিনাত আপু, আজকের সেশনের আই থিংক লাস্ট কোশ্চেন। জি অ্যাকচুয়ালি না আপু, তো থ্যাংক ইউ রূপসা আপুকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য ফাইনালি। তো আমি এখন ছোট করে আবার একটু আমার পরিচয়টা বলে নিই, কারণ আপু একটু আগে যেরকম বললেন প্রফেশনের মানুষ এখানে আছে, তো আমিও কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো পজিশনে প্রফেশনে জব করে এসেছি। তো এটা মানে আমি এখানে এই বিজনেসে এরকম কিছু একটা দেখেছি বিধায় কিন্তু আমি আজকে থেকে প্রায় 3 বছর আগে আপুর হাত ধরে বিজনেসটা শুরু করি। তো 13 বছর চাকরির এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল বিজনেসেরও একটা এক্সপিরিয়েন্স আছে। সব মিলিয়ে কিন্তু আমার কাছে এখন এই বিজনেসটাই সবচাইতে সুইটেবল একটা বিজনেস মানে মনে হয়, বেস্ট। এখন আপু একটু আগে যেটা বলতেছিলেন যে এই যে জানার যে ব্যাপার বা বিজনেসের মাধ্যমে কি সম্ভব, আমি একটুখানি জাস্ট এটা অ্যাড করি। এই যে আজকে আমরা একজন আপুর সাথে অ্যাড হয়েছি, আমাদের 8 জন, মানে এটা জাস্ট দেখা যায়, এখানেই দেখা যাচ্ছে যে এই 8 জন মানুষের জীবনে কিন্তু আপুর মাধ্যমে একটা পজিটিভ পরিবর্তন এসছে। হ্যাঁ, আমরা সবাই সবার জায়গা থেকে কিন্তু একটা ভালো আর্নিংস বলেন, ভালো একটা পজিশন বলেন, সব জায়গা থেকে কিন্তু উপকৃত হয়েছি। তো এরকম আরো অনেক অনেক আছে আমাদের আপুর সাথে, আপুর টিমে। তো আমরা বিজনেসের কথা চিন্তা করি, বিজনেসে কিন্তু আসলে আমরা অন্যকে হেল্প করাটার কনসেপ্টটাই হচ্ছে বিজনেস। হ্যাঁ, যে অন্য মানুষের কি প্রয়োজন, মানে একদম প্রথমে বিজনেসটা আসে কোত্থেকে? বিনিময় প্রথা থেকে। যে আপনি আমাকে একটা জিনিস দিবেন, আমার যেটা প্রয়োজন, আপনাকে আমি একটা জিনিস দিব, আপনার যেটা প্রয়োজন। এভাবে বিনিময় প্রথা থেকে বিজনেস আসে। জবে কিন্তু এটা না। হ্যাঁ, জবে হচ্ছে আপনি জাস্ট আপনার জন্য আপনি আসলেন, জব করলেন, টাকা নিলেন, মাস শেষে খরচ করলেন, এটাই। কিন্তু বিজনেসে হচ্ছে আপনি নিজের পরিবর্তনের সাথে সাথে আপনি অন্য আরো 10টা মানুষের লাইফকে আপনি পরিবর্তন করতে পারেন। তো এই চিন্তাটা যদি আমরা যারা নতুনরা চিন্তা করে থাকি যে হ্যাঁ আমিও চাই আমার
আমি আরো 10 জন মানুষকে হেল্প করতে চাই, তো ওই জায়গা থেকেও কিন্তু আপনারা বিজনেস চিন্তা করতে পারেন। এবং সেই ক্ষেত্রে যদি ভালো কোনো বিজনেস বা হ্যাসেল ফ্রি কোনো কিছু মানে চিন্তা করে থাকেন, তাহলে আমাদের এই বিজনেসটাকে আপনারা কনসিডার করতে পারেন। তো আপু, আমি কথা না বলে আপুর কাছে যাই। আপু, আমি লাস্ট আমাদের হচ্ছে যে আপুরা তো অনেক অনেক কোয়েশ্চেন করলেন সুন্দর সুন্দর। তো আমার যেটা আপনার আপুর কাছ থেকে জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপুর অনুভূতি। সেটা হচ্ছে যে আমাদের কোম্পানির ইতালি অফিসের 15 বছর অ্যানিভার্সারি অনুষ্ঠিত হয় ইতালির রোমে। তো আপু সেখানে এসেছিলেন এবং সৌভাগ্যক্রমে আমিও সেখানে যাই। তো আমি আসলে এটা হয়তো বা এই অনুষ্ঠানটা অনেকে ছবি দেখেছেন, ভিডিও দেখেছে আপু, আপনাকে স্টেজে দেখেছে, হ্যাঁ, কিন্তু আসলে তারা এটা হয়তো ওইভাবে জানে না যে কেন আপনি স্টেজে, বা এটা ব্যাকগ্রাউন্ড কি। এবং আমি ওইখানে থাকাতে আমি যে ভাইবটা পেয়েছি, যে এত হাজার মানুষ ওখানে, এই হাজার মানুষের মধ্যে যখন আপু স্টেজে ছিল, আমি লিটারালি একদম সামনে যে হাঁটু গেড়ে বসে ভিডিও করতেছিলাম, হ্যাঁ। যে আমার যে একটা ফিলিংস, যে আমার মেন্টর, মানে এত মানুষের মধ্যে আমার মেন্টর ওখানে স্টেজে, হ্যাঁ, এটা অন্য মানুষরাও দেখতেছিল এবং তারা বুঝতেছিল যে হ্যাঁ, এখানে কিছু একটা আছে আমাদের মধ্যে কানেকশন। ঠিক আছে। তো আপু, আমি যেটা জানতে চাই আপনার কাছে, যে ইতালির অফিস আপনাকে সিলেক্ট করেছে অ্যাজ এ লিডার, উমেন এম্পাওয়ারমেন্টের উপরে আপনি ওই দিন আপনার জার্নি শেয়ার করেছেন, কিভাবে আপনার লাইফটা চেঞ্জ হলো এবং আপনি এখন কেমন আছেন বা সবকিছু মিলিয়ে। তো আপু, ওই দিন আপনার অনুভূতি কি ছিল, যে এত বড় একটা প্রোগ্রামে, এত বড় একটা স্টেজে আপনি ছিলেন, এবং আপু কিন্তু ইতালিয়ান ভাষাতে বলেছে, আমার কাছে মানে এটা অসম লাগছে। যে এটা কিন্তু আসলে আপু এতদিন ধরে ইতালিতে আছে, অনেকে কিন্তু অনেক দিন ধরে ইতালিতে থাকে কিন্তু ওইভাবে কিন্তু বলতে পারে না, বাট আপু এত সুন্দর করে ইতালিয়ান ভাষায় বলছে, মানে সত্যিই প্রশংসার যোগ্য আপু। তারপর আপনি আপনার ওই অনুভূতিটা একটু শেয়ার করেন সবার সাথে। Ok, va bene, io parlo anche adesso italiano, così meno male qualcuno riesce a capire. হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগছে এটা, যে আসলে আপু সেদিন একজন হচ্ছে যে আমার শুনে বলতেছে, আপু আপনি কি বলছেন আমি কিছুই বুঝি নাই, কমেন্টে লিখছে, বাট আমার কাছে ভালো লাগছে। তো আমি বললাম যে ঠিক আছে আপু, আমি এটা বলছি, পরে আমি ওনাকে এক্সপ্লেন করছি। তো যাই হোক, আপুর যেটা হলো যে আসলে আপু ওই দিনটা যে আমি কোথায় ছিলাম আমরা নিজেও জানি না। যে বললাম যে কনভেনশন গুলাতে গেলে আসলে বোঝা যায় যে আসলে এটা অন্য একটা জগৎ, অন্য একটা দুনিয়া, ঠিক আছে, যেখানে এত এত মানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার, বিভিন্ন কালচারের সবাই আমরা এক জায়গায়, মনে হচ্ছিল যে আমরা সবাই সবাইকে অনেকদিন ধরে চিনি, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমি কারোকে মানে আমরা কেউ কারোকে দেখি না, শুধু আমার যারা আমার টিম মেম্বাররা আমরা যারা ছিলাম শুধু তারা। অথচ তাদের যে অ্যাপ্রিসিয়েট, যারা যে আমাদেরকে কংগ্রাচুলেট করতেছে, মানে এটা আনবিলিভেবল একটা সিচুয়েশন ছিল। মানে আমি খুবই প্রথমে আমি জানতাম না, বিষয়টা বুঝি নাই যে আসলে কতদূর কি হবে। সো আমাকে এখানে ডাকা হয়েছিল এই জন্য, যেহেতু ইটালিতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে এবং এখানে যারা বড় বড় র্যাঙ্কে আছে তাদের মধ্যে যেহেতু আমার র্যাঙ্কটাও বেশি ছিল, তো ওই হিসাবে এবং হচ্ছে যে আমি যেহেতু একজন ওমেন, তো সেই হিসাবে মেয়েদের উদ্দেশ্যে, যেমন এই যে আমাকে আপুরা কোশ্চেন করছিল এই বিষয়গুলো নিয়ে কিছুটা, তো সেটা নিয়ে কথা বলার জন্য, যাতে একজন ওমেন মানে এখানে শুধু বাংলাদেশি না, সারা ওয়ার্ল্ড ওয়াইজ এখানে ওমানকে বোঝানো হয়েছে যে এখানে ইতালিয়ানরা আছে, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করেও আমাকে স্পেস দিতে বলা হয়েছে, যে তাদেরকে যাতে আমি ইন্সপায়ার করতে পারি যে হ্যাঁ, ইফ আই ক্যান ডু ইট, আমি একজন অন্য দেশের মানুষ, ইটালিতে বসবাস করতেছি, আমার কাছে এটা ফিল হয়েছে আপু, যে আমি একটা অন্য দেশের মানুষ, বাট আমি ইতালিতে আছি এবং আমি তাদেরকে, ইতালিয়ানদেরকে ইন্সপায়ার করছি তাদের লাইফটা সেটেল করার জন্য। এই বিজনেসটার মাধ্যম দিয়ে তারা যাতে জয়েন করে এবং তারা শুরু করলে তাদের লাইফটা চেঞ্জ হতে পারবে, আমি যেভাবে করতে পারছি ইটালিতে থেকে, বিদেশে থেকে, অন্য একটা কান্ট্রিতে, অন্য একটা মানে কালচারে থেকে। সো এই কারণে তারাও মনে হয় আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে। কারণ কি, যখন আমি স্টেজে যাই, দেন আমার কাছে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে আসলে এত মানুষের, যেটা মানে ফার্স্ট টাইম এত মানুষের সামনে কথা বলা, তাও আবার অন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, এটা সত্যি মানে অন্যরকম একটা বিষয় ছিল।
তো মানে ওদের সামনে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলা, যেমন আমি বাংলায় বলতেছি সমস্যা নেই, ইংলিশে বলতেছি সমস্যা নেই, বাট ওদের সামনে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলা আসলেই খুবই মানে আমার কাছে তখন ভয় লাগছিল। বাট ওরা আমাকে সাহস দিছে, আমার সঙ্গে যারা আমার আরো কথা বলার জন্য উঠছিল। তো আমরা 6 জন ছিলাম। তো যখন আমি কথা বলি তখন আমি বুঝি নাই যে আসলে কি হবে বা কি হচ্ছে। আমার যতটুকু দায়িত্ব আমার কাছে যেটা মনে হয়েছে, আমার স্টোরিটা আমি যত শর্টে বলা যায়, যেহেতু আমাদের একটা টাইম লিমিটও থাকে ওখানে, যতটুকুর মধ্যে আমি বলবো এবং এখান থেকে আমি আরেকজনকে কিভাবে ইন্সপায়ার করতে পারি সেটার মানে সারাংশ এক কথায় বলা, যে এটা আমি যেটা বলেছিলাম আমার স্টোরি, যে যেমন এখানে আমি বলছি প্রথম থেকে, তারপর লাস্ট যেটা সারাংশ ছিল যে এক কথায় আমাকে বলতে হবে যে আমি তাদের বিরুদ্ধে কোন জিনিসটাকে আমি তুলে ধরতে চাই, যে তাদেরকে কোন একটা ওয়ার্ডে আমাকে বলতে বলা হয়েছে। তো আমি সেখানে বলে একটা ওয়ার্ডে বলেছিলাম যে আসলে আমাদেরকে কি করা উচিত, আমাদের আসলে বিলিভ করতে হবে, ট্রাস্ট। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আগে আমাকে বিলিভ করতে হবে এই সিস্টেমটা, এই বিজনেসটা আমি পারবো, নিজেকে বিলিভ করতে হবে। বলে না যে আমি যদি নিজেকে বিলিভ করি যে আই ক্যান ডু ইট, তাহলে আমি করতে পারবো। সেই সবকিছুই বিলিভের মধ্যে আসছে। সো আমি এই কথাটাই আর কি মূলত ওখানে উঠাই দিয়েছিলাম, যে লাস্ট সারাংশ। এই জন্য দেখেন আজকে আল্লাহকে পেতে হলে আমি এই স্পিচটা লেখার আগে আমি তখন আমার এই ফিলিংসটা আসছিল যে বিলিভ কেন। কারণ হচ্ছে দেখেন, আল্লাহকে পাইতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ট্রাস্ট, আল্লাহকে বিশ্বাস। আপনি যেই হন না কেন, আপনি যদি আল্লাহকে ট্রাস্ট না করেন, বিশ্বাস না করেন, আপনি যত ভালো কাজই করেন না কেন, এটা কোনো লাভ হবে না। সো এইটা আমার কাছে ফিল হয়েছে যে আমি আমার এই বিজনেস থেকে যা শিখছি আমি সেটাই ওখানে বলছি, যে আমি বিলিভ করেছিলাম এই সিস্টেমটাকে, আমি বিলিভ করেছিলাম যে আমি পারবো, আমি বিলিভ করছিলাম যে সবাই যেহেতু পারছে, এত বড় বড় বিগ মাইলস্টোন সবাই অর্জন করতে পারছে, আমিও ইনশাল্লাহ পারবো। সো আলহামদুলিল্লাহ এখানে আমি আসতে পারছি এই জন্য। তারপর যে ঘটনাটা ঘটে এগুলো বলার পর দেন আমি যখন স্টেজ থেকে নামি, তখন হলো মেন বিষয়টা শুরু হয়, যে চারিদিক থেকে মানুষজন ছুটে এসে আমার কাছে ছবি তুলতেছে, আমাকে বলতেছে আমার কথা শুনে খুব ইন্সপায়ার হয়েছে, অনেক বড় বড় মানুষরা, যে মানে আমি সত্যি মানে আশ্চর্য হয়ে গেছিলাম যে আমি এমন কি বললাম যে তারা আমার কথায় এত ইন্সপায়ার হয়েছে। এটা আমার কাছে ওইটাই মনে হয় যে আমি একজন বিদেশি, আমি বিদেশে এসে মানে এরকম একটা জায়গায় আসতে পারছি, এইটাকেই তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে। তারা এই জন্যই মানে এত বেশি কংগ্রাচুলেট করছে আমাকে। হ্যাঁ, কারণ আর বাকিদের কিন্তু ওইভাবে করে নাই, বা তাদের সঙ্গে তারা যে ছবিও তোলে নাই, কিন্তু আমার সঙ্গে দেখছি সবাই ছবি তুলতে আসতেছে এবং আমি যেখানেই যাচ্ছি আমাকে হাই দিতেছে, তুমি ভালো করছো, ভালো বলছো। তো আমার কাছে খুবই মানে আশ্চর্য লাগছে এবং খুব ভালোও লাগছে যে আল্লাহ তাআলা আমাকে ওই সাহসটা দিচ্ছেন এবং কথাগুলো আমি বলতে পারছি। সো আসলে আপু বলার মতো আসলে ভাষা নাই। অনেক অনেক মানে ভালো লাগছে আসলে মন থেকে, এবং আসলে এটা সবার জন্যই পসিবল হয়েছে। আমি একা আসলে এটার ক্রেডিট কিছুই না। আমার টিম, আমার কোচ, আজকে আমার কোচের কথা বলতেই হয়, কারণ ভাইয়ার যে কনফিডেন্ট, আমি ওখান থেকে কনফিডেন্ট পাই। আজকে আমার কোচ যেরকম আমাদেরকে আমাদের যারা হায়ার লিডাররা আছে আমাদেরকে যেভাবে গাইড করছে, আমরা যদি সেটাকে ফলো করি তাহলে ইনশাল্লাহ আমরা সামনে যেতে পারবো। সো আমি ওটাকে ফলো করছি, তাদের কাছ থেকে ইন্সপিরেশন নিচ্ছি, তাদের কাছ থেকে তাদের কথা শুনছি, তারা যেভাবে আমাকে আগাইতে বলছে। কারণ তারা তো এটা কখনোই চাবে না যে আমার একটা ক্ষতি হোক, তারা চাবে আমার ভালো হোক সবসময়। যেভাবে আমি তো এখন ফিল করি যে আমার টিম মেম্বারদের, যে তারা আমাকে দেখে আসছে, আমার কথা শুনে আসছে, তারা ভালো করুক, তারা আগাক। সো আমি চাবো যে তারা আমার চাইতেও আরো আগায় যাক, বেস্ট হোক। কারণ কি, যে যেমন বাচ্চাদের, আমার যেমন একটা বাবা মা কি চায় যে বাচ্চারা যাতে তাদের চাইতে ভালো করুক, ভালো থাকুক, তাই না? সো আমাদেরও কিন্তু ওই ফিলিংসটা হয়ে যায় অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, বা যেটাই বলেন না কেন, অ্যাজ এ পার্টনার। সো আমাদের চেষ্টাটা এটাই থাকে। তো ভাইয়াদের কাছ থেকে আমি যেটা শিখছি সেই ইন্সপিরেশনটা আসলে তাদের কাছ থেকেও আমি লিডারদের কাছ থেকে পাইছি। এখান থেকে অনেক শেখার আছে। সো আমিও সেটাই আমার টিমের মধ্যে এবং আমি সবার মধ্যেও ছড়াই দিতে চাই যে আপনারা যদি কিছু করতে চান অবশ্যই লিডারদের ফলো করতে হবে, লিডারদের কথা শুনতে হবে, নিজেদের কনসিস্টেন্সি রাখতে হবে, নিজেদের কাজগুলো প্রতিনিয়ত করতে হবে, নিজেকে স্টাবলিশ করতে হবে, নিজেকে শিখতে হবে। আপনি যত ভালো করে নিজেকে, নিজের ভিত্তিটা শক্ত করতে পারবেন, আপনি দেখবেন যে তত আপনি আগাইতে পারবেন। কারণ এই যে আছে না যে একটা বিল্ডিং যদি তৈরি, নিচের ভিতটা যত শক্ত হয়, উপরে যতই আপনি বিল্ডিং করেন সেটা কিন্তু
ভালো থাকবে। আর যদি নিজের ভিত্তি শক্ত হয়, উপরে যাই করেন না কেন ভেঙে পড়ার সম্ভাবনা খুবই সহজ। সো এইজন্য নিজের ভিত্তিটা শক্ত করতে হবে, স্ট্রং হতে হবে, মাইন্ডসেট থাকতে হবে এবং এগুলাই আমি ফলো করি। বিজনেস থেকেও আমি শিখছি এবং ওমানদের জন্য আপুদেরকেও আমি এটা বলব যে আপনারা ঘরের মধ্যে থেকে শুধুমাত্র এই যে সময় নষ্ট না করে নিজেরা কিছু করার চেষ্টা করেন। সো দেখবেন নিজের লাইফটাও ভালো হবে, ফ্যামিলি ভালো থাকবে, সবাই ভালো থাকবে। কারণ আমি এখানে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমি যখন এই বিজনেসটা শুরু করেছি অনেকেরই থাকে যে এই অমুকজন এটা বলতেছে, তমুকজন এটা বলছে। হ্যাঁ? সো আমাকেও এটা ১ম এ বলা হয়েছিল। আমার বাবা-মাও আমাকে বলছিল যে নিষেধ করছিল যে, "এটা করো না। কি করতেছো তুমি?" হ্যাঁ? অনেকে আমাকে তখন করছিল। কিন্তু আমি দেখছিলাম যে না, আমি যেটা দেখছি তারা তো সেটা জানে না। এখন এসে আমি তাদের কথা না শুনে আমার কাছে যেটা সত্য মনে হইছে, আমার চোখে যেটাকে বিলিভ করছি, সেটাকে আমি বেছে নিছি। মানে আমার বুদ্ধিটাকে আমি খাটাইছি। তো এখানে আমার সাথে অবশ্যই আমার হাসব্যান্ড ছিল। আমরা ২ জন মিলেই ডিসিশনটা নিয়েছিলাম। তো আমরা ভুল করিনি। আর আজকে আমার বাবা-মাই দেখা যাচ্ছে আমার বাবা এত খুশি থাকে এবং আমার সঙ্গে যখন কথা বলে সে অন্যভাবে মানে সে এত খুশি, সে আরো মানুষকে বলে বেড়ায় যে আমার মেয়ে আজকে এখানে আসতে পারছে। এটা আমার আসলে সাকসেস। এবং এই যে অনেকে যখন বলে যে তারা এই যে যখন আমি কনফিডেনশিয়াল এ ছিলাম, সবাই আমাকে অ্যাপ্রিশিয়েট করছিল। এটা আমার একটা সাকসেস। মানে আসলে বলে শেষ করা সম্ভব না আপু। অনেক কিছু বলার আছে। বাট আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি অ্যাপ্রিশিয়েট করি এবং হচ্ছে যে আসলে এটা আনবিলিভেবল একটা ফিলিংস। জি আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আসলে আমিও এখানে ছিলাম এবং ওই জিনিসগুলো আমি একদম নিজের চোখে দেখেছি। তো আসলে এটা অন্যরকম একটা অনুভূতি ছিল। তো আর এই তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই। আপুদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যদি কারো শেষে কিছু বলার থাকে বলতে পারেন। আর আপুকে তো অবশ্যই অবশ্যই থ্যাঙ্কস, এতক্ষণ সময় ধরে আপু এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করলো সুন্দরভাবে ধৈর্য ধরে। আসলে এই যে দেখেন আমরা আসলে আপু এইভাবেই আমাদের আপুর ২ কথা ঘন্টা হয়ে শুনতেই থাকি মন্ত্রমুগ্ধের মতন শুনতেই থাকি, যে মনে হয় যে আরো শুনি এরকম একটা অবস্থা। এটা আসলে আপনারা যারা বাহিরে আছেন তারা হয়তো বা এভাবে বুঝবেন না, কিন্তু এটা আসলে আমরা বুঝি। তো আবারও আপুকে আমাদের পক্ষ থেকে আবারও অনেক 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 কংগ্রেচুলেশন। খুবই 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 হ্যাপি। আপনার সাথে হচ্ছে আমরা ইন পার্সন সেলিব্রেশনের জন্য ওয়েট করতেছি আমরা যারা রোমে আছি ইনশাল্লাহ। তো আপুর জন্য আবার একটা বিগ করতালি হয়ে যাক সবার পক্ষ থেকে, কি বলেন? থ্যাংক ইউ সবাইকে। জি। তো আপু আপনার লাস্ট যদি কোনো কথা না থাকে বা থাকলে বলতে পারেন। লাস্টে এটাই যে আপু সবাইকে থ্যাংক ইউ। আপনারা এত কষ্ট করে এত সময় নিয়ে এত প্রিপারেশন নিয়ে যে এত অল্প সময়ের ভেতরে এই লাইভটা অ্যারেঞ্জ করছেন। এটাও অনেক একটা মানে ব্লেসিং আমার জন্য। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক আর ইউ আপু। অবশ্যই আমাদের দর্শকদের যারা হচ্ছে এখন দেখতেছেন এত কষ্ট করে এত সময় নিয়ে এবং পরেও যারা দেখবেন সবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবং শুভকামনা এবং সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এখানেও ভালো থাকবো, ওই দুনিয়াতেও যেও ভালো থাকবো। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন সবাই। আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে। হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক সবাইকে।